তুই যদি ভেবে থাকিস আমি তোকে স্বামী হিসাবে মেনে নিব, সেটা তোর ভুল ধারণা। আমি শুধু আব্বুর কারণে এই বিয়েতে রাজি হয়েছি। তুই আমার ছোট ভাই ছিলি, সারা জীবন ছোট ভাই থাকবি, কথাটা মনে রাখিস। বাসার ঘরে নিজে বইয়ের মুখে এমন কথা শুনে আমি একটু অবাক হইনি, কারণ সে আমার বড় খালা মেয়ে সারা, তা আমার থেকে 2 বছরেরও বড়। কিছুক্ষণ আগের ঘটনা। রনি, তোর আর কতক্ষণ লাগবে রেডি হতে? আর কিছুক্ষণ অপেক্ষা করো আম্মু, আমি আসতেছি। রনি, জলদি আয়, দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি, চলো এবার। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম সারা আপুর বিয়ের জন্য। হ্যাঁ, আজ সারা আপুর বিয়ে। শুনেছি বড় লোক এক ছেলের সাথে সারা আপুর বিয়ে। বিয়েটা নাকি খালা নিজে ঠিক করেছে। আমি মেহরাজ হোসেন রনি, আব্বু আমার একমাত্র সন্তান। এবার অনার্স 3য় বর্ষে ভর্তি হয়েছি। আব্বুর চালের আড়ত আছে, আর আম্মু গৃহিণী। আর আমি, সেটা না হয় পরেই জানতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আম্মু সরাসরি সারা আপু যেখানে বসে আছে সেখানে চলে গেল। আমরাও সেখানে গেলাম। সারা আপুকে দেখতে আজ খুব মিষ্টি লাগছে। আম্মু সারা আপুকে দেখেই বলল তার মতো দেখতে মেয়ের সাথে নাকি আমার বিয়ে দেবে। সবাই হাসলো আম্মুর কথা শুনে, সাথে আমিও। অনেকক্ষণ হলো বিয়ে বাড়িতে আসছি, না আর থাকা যাচ্ছে না। বিয়ের দাওয়াত খেতে আসছি, খাবার না খেলে কি করে হয়। তাই আমি খাবার খেতে চলে গেলাম। খাবারগুলো দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে খাওয়া শুরু করে দিলাম। খাবার প্রায় অর্ধেক শেষ, এমন সময় আব্বু এসে বলতে লাগলো আম্মু নাকি আমাকে ডাকছে, তা আবার এখনই যেতে হবে। ভালো লাগে না আর, খাবার শেষ করতে পারলাম না। হাত ধুয়ে আম্মুর কাছে গেলাম, দেখলাম সেখানে আম্মু বাদে খালা খালু আব্বু বসে আছে। সবার মুখে কিছুটা চিন্তার ছাপ। আম্মু, তুমি নাকি আমাকে ডেকেছিলে? হ্যাঁ রনি, কিছু কথা ছিল। বলো আম্মু, কি এমন কথা যার কারণে আমাকে খাবার না খেয়ে আসতে হলো? তুই আজকে সারাকে বিয়ে করবি। এটা আম্মু কি বলে? আমি নাকি সারা আপুকে বিয়ে করব? আম্মু হয়তো মজা করছে। আম্মু, মজা বাদ দিয়ে বলো আমাকে কেন রেখেছ? রনি, আমি তোর সাথে মজা করছি না। আমি চাই তুই আজকে যারাকে বিয়ে করে আমার বাসায় বউ করবি। কিন্তু আমি কিভাবে সারা আপুকে বিয়ে করব? কথাটা পুরো শেষ করতে পারলাম না। আম্মু বলল, আমি তোর মতামত জানতে চাইনি, আমি বলেছি তুই আজ সারাকে বিয়ে করবি। আমি আর কথা বললাম না, কারণ আমি আম্মুকে অনেক ভয় পাই। আম্মু এখন আমাকে মারে, তাই আমি চুপ করেই থাকলাম। কিছুক্ষণ পর আম্মুকে বললাম, যার সাথে বিয়ে দিচ্ছ সে কি আমাকে বিয়ে করতে রাজি আছে? পাশে থেকে খালু বলল, সারা বিয়েতে রাজি আছে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখন তুমি কি বিয়েতে রাজি? আমি শুধু মাথাটা নেড়ে হ্যাঁ বললাম। দেখলাম সবাই খুশি হয়েছে, কিন্তু খালামণি ছাড়া। তাকে দেখে মনে হয় সে এই বিয়েতে খুশি না, কারণটা আমার জানা নেই। পরে আব্বুর কাছ থেকে জানতে পারলাম যার সাথে আপুর বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি আগে একটা বিয়ে করেছে, আর সে মেয়ে নাকি ছেলেটা নামের মামলা করেছে। এখন ছেলেটা নাকি জেলখানাতে। তারপর সারা আপু আর আমার বিয়ে হলো। তাকে দেখেও বোঝা যাচ্ছে না সেই বিয়েতে খুশি হয়েছে কিনা। সারাকে দেখলাম খুব খুশি, তার বোনের বিয়ে বলে কথা। সব কাজ শেষ করে বাসায় আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে। বাসায় এসে শুরু হলো নতুন কাহিনী। পাশের বাসার সবাই নতুন বউ দেখতে ব্যস্ত হয়ে পড়লো, আর আমি আমার পাশে বসে আছি, মোবাইল চালাচ্ছি। সব কাজ শেষ হতে রাত 12টা বেজে যায়। 12টা 15-তে আমি আমার রুমে গেলাম। আর রুমে কি হলো তা তো আপনারা শুনলেন। বর্তমান আচ্ছা, আপনার সব কথা মনে থাকবে। এখন আমাকে ঘুমাতে দিন, সকালে আমাকে আবার ভার্সিটি যেতে হবে। আপু মুখ বাঁকা করে বলল, আমি কি তোকে ধরে রেখেছি নাকি? ঘুমা তুই। রনি, তুই খাটে কি করছিস? দেখেন, এখন আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। আপনি যদি খাটে না শুইতে চান তাহলে নিচে বিছানা করে শুয়ে পড়ুন। তাও যদি সমস্যা হয় তাহলে দরজা খুলে বাইরে গিয়ে শুয়ে থাকুন। সারা আপু কিছুক্ষণ আমাদেরকে তাকিয়ে থেকে অন্য পাশে শুয়ে পড়লো। আমি শুয়ে শুয়ে শুধু লিজার কথা ভাবছি। লিজা যদি জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে তাহলে কি যে হবে তা আমি নিজেও জানি না। সকালে কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, কিন্তু আজ কোলবালিশটাকে জড়িয়ে ধরতে বেশ আরাম লাগছে। আরও কিছুক্ষণ কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকলাম। আরে, কোলবালিশটা এত নড়াচড়া করছে কিভাবে? হালকা করে চোখ খুলে দেখি সারা আপু আমার 2 বাহুদের মধ্যে আবদ্ধ। আল্লাহ, কি সর্বনাশ কাণ্ড! আপু যদি জানতে পারে আমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম তাহলে তো আমি শেষ। আমি আস্তে করে হাতটা সরিয়ে নিলাম যাতে আপু বুঝতে না পারে। আজকের মতো বেঁচে গেলাম, না হলে কি যে হতো আমি নিজেও জানি না। ভার্সিটি যেতে হবে, তাই আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে দেখি সারা আপু ঘুম থেকে উঠে গেছে। আমাকে দেখে কিছু বলল না। সারা আপু সরাসরি ফ্রেশ হতে চলে গেল। তার মানে আপু হয়তো কিছু বুঝতে পারে নাই। ভালো হয়েছে। আমি গিয়ে আম্মুকে নাস্তা দিতে বললাম। রনি, সারা কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ আম্মু, উঠেছে। আচ্ছা, সারা আসুক, তারপর সবাই একসাথে নাস্তা করব। এ বলে আম্মু রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে দেখলাম সারা আপু রুম থেকে বের হলো। বুঝলাম সে গোসল করে এসেছে। আমাকে এসে বলল, সকালে তুই কি গোসল করছিস? আমি কেন এত সকালে গোসল করতে যাব?
শোন, কেউ যদি জানতে চায় গোসল করছিস কিনা তাহলে বলে দিবি সকালে গোসল করেছিলি, বুঝছিস? এই বলে আপু রান্নাঘরে চলে গেল। আপু এটা কেন বললো কিছুক্ষণ পর বুঝতে পারলাম, কিন্তু আমাদের মধ্যে তো কাল রাতে কিছুই হয়নি, তাহলে এই কথা বললো কেন? দেখ আর ভালো লাগে না। আর ওইদিকে রান্নাঘরে কাহিনী। খালামণি, আমি কি তোমাকে সাহায্য করে দেব? কে তোর খালামণি? কে আবার, তুমি? গতকাল আমার ছেলেকে বিয়ে করে এখনো আমাকে খালামণি ডাকছিস? আম্মু ডাকবি, আর যদি খালামণি ডেকেছিস তাহলে তোর খবর আছে। সারা আপু হেসে বলল। ঠিক আছে আম্মু। তারপর তারা দুজন মিলে নাস্তা নিয়ে আসলো। আমি বললাম, আম্মু জলদি নাস্তা দাও। পিছন থেকে আব্বু বলল, রনি, তুই কি কোথাও যাবি নাকি? হ্যাঁ আব্বু, ভার্সিটি যাব, কিছু কাজ আছে। আম্মু বলল, এইটা আবার কি কথা রনি? আগামী 1 সপ্তাহ ভার্সিটি যাওয়া লাগবে না, সারাকে সময় দে, আর কালকে সারাদের বাসায় যাবি সারাকে নিয়ে। এইটা নিয়ম, তাই যেতে হবে, বুঝেছিস? আমি আর সেখানে কথা বাড়ালাম না। নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে সারা রুমে এসে বলল, নাস্তা করার আগে এত ভাব নিলে কেন? আমি আবার কি ভাব নিলাম? আমি আমাদের বাসায় যাওয়ার কথা বলছি। আমার যাওয়ার ইচ্ছা নাই তাই। দেখতে তো পিচ্ছি পিচ্ছি লাগে, তাহলে এত ভাব নিস কেমনে? আমি হেসে বললাম, ভাব নেওয়ার কিছু নাই, কিন্তু যদি নিয়ে থাকি তাহলে তো এই বয়সে নিব, বুড়ো হয়ে গেলে তো আর নিতে পারবো না। আমি যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছি তা আপু বুঝতে পেরেছে, তাই আপু রেগে বলল, তোকে আমি দেখে নিব। এই বলে আপু রাগ করে রুম থেকে বের হয়ে গেল। ওই দিন আর সারা আপুর সাথে তেমন কথা হলো না। পরের দিন সকালে আমি আর সারা আপু তাদের বাসার জন্য বেরিয়ে পড়লাম। আপুদের বাসায় যেতে যেতে দুপুর হয়ে গেল। সারা আপু তার মাকে দেখে কান্না শুরু করে দিল। মনে হচ্ছে আপু অনেক কষ্টে ছিল। সবার সাথে কিছু কথা বলে আপুর রুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে ছায়রা এসে খাবারের জন্য ডেকে গেল, তাই আমি খাবার খেতে চলে গেলাম। সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি আপুর রুমে চলে গেলাম, কিন্তু আপু রুমে আসলো না। একা একা রুমে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। এমন সময় ফোনে একটা কল আসলো, কিন্তু কলটা আমার ফোনে আসে নাই, এসেছে আপুর ফোনে। দেখলাম তাতে লেখা ফারিয়া, তার মানে ফারিয়া আপু কল করেছে। তার সাথে আমি আগে কথা বলেছি আপুদের বাসায়, তাই আমি কলটা রিসিভ করলাম। সারা, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। আমাকে তো একবার বলতে পারতি যে তুই রনিকে বিয়ে করবি, তাহলে আমি তোর পিচ্ছি বরকে দেখতে পারতাম। এতদিন ধরে তুই রনিকে ভালোবাসিস, আমরা কিছুই জানতে পারলাম না। সাদিয়া যদি আমাকে না বলতো তাহলে আমি জানতেও পারতাম না। তুই আসলেই একটা শয়তান মেয়ে। আমি তো ফারিয়া আপুর কথা শুনে পুরো থ হয়ে গেলাম। তাহলে কি সারা আপু আমাকে ভালোবাসতো? আমি এদিকে এগুলো চিন্তা করছি, আর ফারিয়া আপু ফোনে হ্যালো হ্যালো করছে, তাই আমি কলটা কেটে দিলাম। আমার তো ফারিয়া আপুর কথা শুনে আসতে মন চাচ্ছে, কিন্তু আমাকে পুরোপুরি শিওর হতে হবে, তাই আমি সারাকে কল করে আপুর রুমে আসতে বললাম। একমাত্র সারাই পারবে আসল কাহিনীটা বলতে। কিছু সময় পর সায়রা রুমে আসলো। রনি ভাইয়া, বল এবার কি জন্য আমাকে ডেকেছিলে? তোর আপু নাকি আমাকে ভালোবাসে, কথাটা কি সত্যি? আমার এই কথা শুনে সায়রা আমাদেরকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সায়রাকে বললাম, তুই যদি আমাকে সত্যি কথা বলিস তাহলে তোর জন্য একটা গিফট আছে। আমার গিফট লাগবে না, যদি টাকা দিতে পারো তাহলে আমি সত্যি কথা বলতে পারবো। কত টাকা দিতে হবে? বেশি না, 10,000 দিলেই হবে। আমার কাছে তো এত টাকা নাই। তাহলে আমি গেলাম, কিন্তু আমার কাছে এখন 6,000 টাকার মতো আছে। সায়রা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে আগে টাকাগুলো দাও আমাকে, তারপরে বলবো। শালা কি দিনকাল আসলো, টাকা ছাড়া কিছুই হয় না। তারপর সায়রাকে টাকাটা দিয়ে বললাম, এবার বল। সায়রা টাকাগুলো নিয়ে একটি ডায়েরি আমার হাতে দিয়ে বলল, তোমার সব উত্তর এইটাতে আছে। এই বলে সায়রা টাকা নিয়ে নাচতে নাচতে চলে গেল। আমি ডায়েরিটা লুকিয়ে রাখলাম যাতে আপনারা দেখতে পারে। কিছুক্ষণ পর সারা রুমে আসলো, আর ভাবে এমন নিতেছে যেন সে আমাকে চেনে না। আমি মনে মনে বলি, যদি আমি জানতে পারি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে বলে দুঃখ আছে। বিকেলে সবাই কথা বলছিল, এমন সময় ফোনে কল আসলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম লিজা কল দিয়েছে। আমি আপু দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, তাই আমি রুমে এসে কলটা রিসিভ করলাম। হ্যাঁ লিজা বল। ওই কুত্তা, তুই আজকে ভার্সিটিতে আসিসনি কেন? তোকে না বলেছিলাম আমি খালামণির বাসায় আসছি সারা আপুর বিয়েতে। তোর আপুর বিয়েতে গিয়ে কি তুই নিজে বিয়ে করেছিস, নাকি যে ভার্সিটিতে আসিসনি? আয় না, সেটা আবার তুই কি বলিস? বিয়ে বলে কথা, আবার খালামণির বাসায় আসা হয় না, তাই কিছুদিন থাকবো এখানে। তা কবে আসবি? সামনের সপ্তাহে। আচ্ছা তাড়াতাড়ি আসিস, তোকে ছাড়া ভালো লাগে না। ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কথাটা বলে কলটা কেটে দিলাম। পিছনে তাকিয়ে দেখি সারা আপু আমাদেরকে তাকিয়ে আছে। আমাকে দেখে বলল, কার সাথে কথা বলছিলি ফোনে? আমার এক ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড?
আপনার কি তাতে? দেখ, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই এগুলো ছেড়ে দে, আমাদের জন্য ভালো হবে। ও মা, এটা কি বলেন আপনি? কেন, কি আবার বললাম আমি? আপনি তাহলে মানেন আমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ, না মানার কি আছে? বিয়ের রাতে আপনি যা বলেছেন তা শুনে আমি মেয়ে খুঁজতে শুরু করে দিয়েছি। আপনি তো আমাকে বর হিসেবে মানেন না, তাই চিন্তা করছি যদি কোনো ভালো মেয়ে পেয়ে যাই তাহলে বিয়ে করে নিব। কথাটা আমি মজা করে বললেও আপু হয়তো কথাটা সিরিয়াসভাবে নিয়েছে। তা আপুকে দেখে বোঝা যাচ্ছে আপু রাগে সাপের মতো ফসফস করছে। মনে হয় আমি কোনো ভুল কথা বলে ফেলেছি। রাগে আপুর মুখ লাল হয়ে গেছে। বুঝলাম এখানে থাকাটা ঠিক হবে না, তাই আমি রুম থেকে বের হয়ে সোজা যেতে লাগলাম। কিন্তু এ কি, আপু দরজা লাগিয়ে দিল কেন? আপু আস্তে আস্তে একদম আমার কাছে চলে আসলো। আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে আমি খাটের সামনে এসে পড়লাম। আপু আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে বলল, বিয়ে করার খুব শখ তাই না? এত কষ্ট করে তোকে বিয়েটা করলাম আর তুই বলছিস তুই আরেকটা বিয়ে করবি? তোকে আজ আমি। এই বলে আমাকে গলা টিপে ধরলো আর বলছে, তুই আর বলবি অন্য মেয়ের সাথে কথা বল? আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার প্রোগ্রাম। কোন রকম বললাম, আমি ব্যথা পাচ্ছি। আপু আমার কথা শুনে গলা থেকে হাতটা সরিয়ে নিল। মনে হয় আমি আমার জীবনটা ফিরে পেলাম। আপু আমার সামনে এসে বলল, নে, পানিটা খেয়ে নে, ভালো লাগবে। আমি পানিটা খেয়ে মনে মনে ভাবতে লাগলাম, প্রথমে মেরে তারপর দরে দেখাতে আসছে। আপু বলল, দেখ রনি, আমি তোকে আবার বলছি ভালো হয়ে যা। আমি যদি পরে জানতে পারি তোর কোনো মেয়ের সাথে রিলেশন আছে তাহলে আমি তোকে মেরে নিজেও শেষ হয়ে যাব, কথাটা মনে রাখিস। এই বলে সারা আপু ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে আমি খাটের মাঝে কোলবালিশ রেখে এক পাশে শুয়ে পড়লাম। আমি এখনও শির হতে পারলাম না আপু আমাকে ভালোবাসে কিনা। তাই আমি দরজা বন্ধ করে আপুর ডায়েরি বের করে পড়তে শুরু করলাম। প্রথম পেজে লেখা ছিল, ওকে দেখলেই না আমার জানি কেমন লাগে। দ্বিতীয় পেজে লেখা ছিল, আজকে ওকে খুব দেখতে ইচ্ছে করছে, কি যে করি। তৃতীয় পেজে লেখা ছিল, ও তো বয়সে আমার ছোট, আমি কিভাবে আমার থেকে বয়সে ছোট ছেলের। এভাবে অনেকগুলো পড়া শেষ করলাম। হঠাৎ একটি পেজে আমি আটকে গেলাম। সেখানে লেখা ছিল, আমি হয়তো তোকে ভালোবেসে ফেলেছি রনি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তোকে যে করেই হোক আমার করে ছাড়বো। আমি তো লেখাটা পড়ে পুরো আপু তাহলে সত্যি আমাকে ভালোবাসে? আমার তো মন চাচ্ছে লুঙ্গিরাজ করতে। আমার কত শখ ছিল সিনিয়র কোনো আপুর সাথে প্রেম করব, কিন্তু এখানে তো আমার আপুই আমার প্রেমে পড়েছে। আমি পুরো ডায়েরিতে কি আছে তা ভালো করে পড়ে নিলাম। বাসরাতে আমাকে ছোট ভাই বলেছিলে তাই না? এবার তো তার মজা আমি দেখাবো আপু। আমি ডায়েরিটা নিজের কাছে রাখলাম না, স্যারের কাছে দিয়ে আসলাম। রাতে খাবার খেয়ে যখন ঘুমাতে যাব তখন শুরু হলো আসল কাহিনী। দেখলাম স্যার আপু লুকে লুকে আমার দিকে তাকায়। আমি বিষয়টা খেয়াল করেছিলাম। আমি কি করি না করি সেটার দিকে তাকিয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও স্যার আপুকে পিছন থেকে জড়িয়ে ধরে আছি। আমি আপুকে ছেড়ে দিলাম না। আমি আর ভালো করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে আপু নিজেই আমার হাতগুলো জড়িয়ে ধরে আছে। তার মানে আপু জেগে গেছে। আমি পিছন থেকে আপুর গলায় কিস করলাম। দেখলাম আপু কিছু বললো না। আমার হাতগুলো আরও শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝলাম আমি যাই করি না কেন আপু কিছুই বলবে না। তাই আমি আপুকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। দেখলাম আপু চোখ বন্ধ করে রেখেছে। আমি আপুর মুখ দেখে মুগ্ধ। আপুকে একদম বাচ্চার মতো লাগছে। আমার কি যে হলো আমি নিজেই জানি না। সবকিছু বাদ দিয়ে আমি সারা আপু দিকে এক নজরে তাকিয়ে আছি। কতক্ষণ তাকিয়েছিলাম তা ঠিক জানি না। হঠাৎ করে সারা আপু আমার দিকে তাকালো। আমি তো ভেবা চেকে খেয়ে গেলাম। কিন্তু আপু তো লজ্জায় লাল হয়ে গেছে। আমার চোখে দিকে তাকাতে পারছে না। বললাম, আমার দিকে তাকান তো। আমি পারবো না, তুই আগে এখান থেকে যা। না, যাব না। আপু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। ধুর, কিছুই করতে পারলাম না। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে রুমের বাইরে চলে গেল। তাই আমিও ফ্রেশ হতে চলে গেলাম। সকালে নাস্তা করে আমি আর সারা আপু বেরিয়ে পড়লাম আমাদের বাসার জন্য। খালামণি বলছিল আজকে দিনটায় থেকে যেতে, কিন্তু আমি থাকতে যাচ্ছিলাম না। বাসায় আসতে প্রায় দুপুর হয়ে গেল। বাসায় গিয়ে আম্মুর সাথে দেখা হলো। আব্বু বাসায় ছিল না। আম্মু সারা আপুকে দেখে এমন ভাব করলো মনে হলো সে তার নিজের মেয়ে আর আমি হলাম মেয়ের জামাই। আম্মু সারা আপুকে ভালো করে সবকিছু জিজ্ঞেস করলো কি করেছি এই 2 দিনে, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি কিনা। আম্মুর কথা শুনে মনে হলো আমি কোনো বাজে ছেলে। আম্মুর এইসব কথাগুলো শুনে আমি রাগ করে আমার রুমে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনও আসে নাই। তার মানে এখনও আম্মুর সাথে আছে। অনেকক্ষণ পর সারা আপু রুমে আসলো। আমাকে দেখে বলল, কি রে, তোর আবার কি হয়েছে? আসার সময় তো ভালোই ছিলি। আপনি আসতে না আসতেই আমার আম্মুকে হাত করে নিলেন। যে আম্মু আমাকে ছাড়া কিছুই বুঝতে পারতো না সে এখন ঠিকমতো আমার খোঁজে নেয় না। আপু মন ভোলানো হাসি দিয়ে বলল, তোর কি হিংসা হয় নাকি? আমি আপুর হাসি থেকে মুগ্ধ। আমি সবকিছু বাদ দিয়ে আপুর হাসির দিকে তাকিয়ে আছি। আপু কি বলছে সেদিকে আমার কোনো খেয়াল নেই।
কিছুক্ষণ পরে আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, কথা বলিস না কেন? সেই কখন থেকে ডাকছি। কি হয়েছে আবার? তুই জানি কি বলছিস, আমি নাকি আম্মুকে হাত করে নিয়েছি। আমি এই কথা আবার কখন বললাম? তুই তো কিছুক্ষণ আগেই এই কথা বললি। কি যে বলেন, আমি কেন আপনাকে এই কথা বলতে যাব? দেখ, তোর সাথে কথা বলে লাভ নেই। কি বলিস তা তুই নিজেই জানিস না, পাগল কোথাকার। এই বলে আপু ফ্রেশ হতে চলে গেল। দেখতে দেখতে এক সপ্তাহ শেষ হয়ে গেল। আগামীকাল থেকে আমি ভার্সিটি যাব। সকালে আপুটাকে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। কিছুক্ষণ পরে আপু নাস্তা নিয়ে এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি বললাম আমি নিজে খেয়ে নিতে পারবো। আমি কি তোকে বলেছি তুই খেতে পারবি না? আম্মু বলেছে তোকে আজ খাইয়ে দিতে, তাই আমি খাইয়ে দিচ্ছি। আমি আপুকে কিছু বললাম না। কিছুক্ষণ পর দেখলাম আম্মু রান্নাঘর থেকে নিচের রুমে যাচ্ছে। তাই আমি আম্মুকে বললাম, তুমি নাকি বলেছ আমাকে খাইয়ে দিতে। আম্মু পিছন থেকে তাকিয়ে বলল, কার কথা বলছিস রনি? আমি কিছু বলতে যাব তার আগে আপু আমার মুখে বেশি করে খাবার দিয়ে দিল আর বলল, কিছু না আম্মু, তুমি যাও। আম্মু রুমে চলে গেল। আমি মুখের খাবার শেষ করে বললাম, আপনি আমাকে কথাটা বলতে দিলেন না কেন? স্যার আপু বলল, বক বক করিস তাই বলতে দেইনি। এখন বক বক না করে খাবারটা খেয়ে নে আগে। বুঝলাম। আম্মু তাহলে আপুকে কিছুই বলে নেই, আপু নিজে ইচ্ছে করে আমাকে খাইয়ে দিচ্ছে। খাবার শেষ করে আমি যখন ভার্সিটির জন্য বের হতে যাব এমন সময় আপু বলল, তোর ক্লাস শেষ হবে কয়টার দিকে? 1টার দিকে, আর বাসে আসতে 2টা বেজে যাবে। ঠিক মতো দেখে শুনে যাস আর তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। তাড়াতাড়ি আসতে হবে কেন? আপু রাগী ভাব নিয়ে বলল। আমি বলছি তাই, তুই তাড়াতাড়ি আসবি, বুঝছিস? আমি আপু রাগী ফেস দেখে কিছুই না বলে বের হয়ে গেলাম, কারণ আপু রাগলে আপুকে আরও মিষ্টি লাগে। ভার্সিটিতে এসে তুইনের সাথে দেখা হলো। কি রে রনি, এতদিন ভার্সিটিতে আসলে না কেন? খালামনির বাসায় গিয়েছিলাম তাই। আর বাকিরা কোথায়? সবাই মনে হয় ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। চল তাহলে আমরা গিয়ে আড্ডা দিই। হ্যাঁ চল তাহলে। আমি আর তুইন চলে গেলাম ক্যাম্পাসে, যেখানে আমরা সবাই আড্ডা দিই। সেখানে রাফি, রানা, রিয়া আর লিজা বসেছিল। লিজা আমাকে দেখে মারতে শুরু করলো আর বলল, কুত্তা, এই তো তাড়াতাড়ি আসা। আমি বললাম সবাই আরও কিছুদিন থেকে যেতে বলেছিল, আমি শুধু তোর জন্য তাড়াতাড়ি আসলাম আর তুই আমাকে মারছিস। দেখলাম লিজা মায়ের দেওয়া বন্ধ করে দিয়েছে, তার মানে মিথ্যা কথাটা কাজে দিয়েছে। লিজা বলল, সত্যি বলছিস তুই? আমি কি কোনোদিন মিথ্যা বলেছি তোকে? যা, এইবারের মতো তোকে কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে, তুই আসলে অনেক ভালো। সবাই আমার কথা শুনে হাসছে, শুধু রাফি ছাড়া। রাফি না হাসার কারণটা আমি ভালো করে জানি। তারপর সবাই ক্লাস করতে চলে গেলাম। 2টা ক্লাস করে তুই না নীলা বলল ওদের নাকি কাজ আছে, ক্লাস করবে না, ঘুরতে যাবে। তাই আমরাও ক্লাস না করে বের হয়ে গেলাম। রানা আর রিয়াও খুশি। আমরা সবাই গেলাম ভার্সিটির পাশের পার্কে। নীলা হচ্ছে তুহিনের গার্লফ্রেন্ড আর রিয়া হচ্ছে রানার গার্লফ্রেন্ড। সমস্যা হচ্ছে লিজা আর রাফির মধ্যে, কারণ রাফি লিজাকে পছন্দ করে আর লিজা পছন্দ করে আমাকে। কিন্তু আমি লিজাকে শুধু ভালো বন্ধু মনে করি, আর কিছুই না। পার্কে গিয়ে রানা আর রিয়ার মধ্যে শুরু হলো ঝগড়া। রানা এক মেয়ের দিকে তাকিয়েছিল, সেটা রিয়া দেখে ফেললো। আর অন্যদিকে নীলার কোলে তুহিন শুয়ে প্রেমের গল্প করছে। আমি, রাফি আর লিজা বসে এসব দেখছি। লিজা চলে গেল রানা আর রিয়ার কাছে। আমি আর রাফি একসাথে বসে আছি। রাফিকে বললাম, কদিন ধরে চলছে এসব? তুই কিসের কথা বলছিস রনি? আমি লিজার কথা বলছি। মানে? তুই কতদিন ধরে লিজাকে পছন্দ করিস? কি বলছিস এইসব তুই? আমি কেন লিজাকে পছন্দ করতে যাব? এখনও সময় আছে, সত্যি কথাটা বল, পরে কিন্তু বলতে পারবি না। রাফি কিছুক্ষণ চুপ করেছিল, তারপরে বলল, আমি লিজাকে পছন্দ করি না, ওকে ভালোবাসি। তা কতদিন হলো? ভার্সিটির প্রথম দিন থেকেই। তাই নাকি? 2 বছর হয়ে গেল আর তুই এখনও লিজাকে তোর মনের কথা বলতে পারলি না? আমার মনে হয় লিজা তোকে পছন্দ করে। তো তাতে কি হয়েছে? ভালো তো আর বাসে না। এখন তুই কি চাস না লিজা তোকে ভালোবাসুক? আমি চাওয়াতে কি লিজা আমাকে ভালোবাসবে? যদি আমি সব কিছু ঠিক করে দিই তাহলে কি তোর কোনো সমস্যা আছে? রাফি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝলাম রাফি লিজাকে নিয়ে সিরিয়াস। আমি ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, এখন থেকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। রাফি আমাকে ছেড়ে দিয়ে বলল, বল কি করতে হবে আমাকে? এখন কিছু করতে হবে না, আমি যখন বলবো শুধু তখন করবি, বুঝলি? বুঝেছি। আচ্ছা শোন, তোর কি কোনো পরিচিত ডাক্তার আছে? কেন, ডাক্তার দিয়ে কি হবে? আগে বল আছে কিনা। হ্যাঁ আছে একজন ডাক্তার। তাহলে ভালো, আমি যখন বলবো তখন আমাকে ডাক্তারের সাথে কথা বলিয়ে দিস। ঠিক আছে।
এখন চল গিয়ে দেখি রানা আর রিয়ার কি অবস্থা। হ্যাঁ চল তাহলে। রাফি আর আমি সেখানে গিয়ে দেখলাম রিয়া অন্যদিকে তাকিয়ে আছে আর রানা রিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে। লিজা সেটা মোবাইলে ভিডিও করছে। আমি বললাম, লিজা এটা তুই কি করছিস? দেখছিস না কি করছি? ভিডিও করছি। পরে এইটা রানাকে দেখিয়ে মজা নেওয়া যাবে। চুপ করে দেখ, কথা বলিস না। লিজার কাণ্ড দেখে আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। আমি রাফিকে পাশে নিয়ে বললাম, আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল। তুই তোর মোবাইল দিয়ে তুহিন আর নীলার ভিডিও করবি আর কিছু ছবি তুলবি। রনি, এটা করে কি হবে? আমি যেটা বলছি সেটা কর প্লিজ। শুধু তুই বলছিস দেখেই কাজটা করছি, অন্য কেউ হলে করতাম না। যা, এখন যে কাজটা তোকে করতে বলেছি সেটা কর। রাফি আমার কথা মতো চলে গেল। কিছু সময় পর রাফি আমাকে ভিডিও আর ছবিগুলো এনে দিল আর আমি লিজার কাছে থেকে রিয়া আর রানার ভিডিও নিয়ে নিলাম। পরে এগুলো কাজে দেবে। তার কিছু সময় পর রিয়া আর রানার মধ্যে সব ঠিক হয়ে গেল। তাই আমরা সবাই চলে আসলাম পার্ক থেকে। আমার বাসায় আসতে আসতে 3টা বেজে গেল। বেল বাজানোর সাথে সাথে আপু দরজা খুলে দিল। মনে হয় আপু দরজার পাশেই দাঁড়িয়েছিল। আমি বললাম, আম্মু কই? কেন? খোঁজা লেগেছে তাই। আম্মু ঘুমাচ্ছে, তুই ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সারাপুর কথা মতো ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে গিয়ে বসলাম। আপু এসে খাবার দিল। আমি আপুকে বললাম, আম্মু কি খেয়েছে? হ্যাঁ খেয়েছে। আমি আর কোনো কথা না বলে খেতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম আপুর সামনে খাবার প্লেট রাখা। তার মানে আপু এখনও দুপুরে খাবার না খেয়ে আছে। আপনি এখনও খাননি কেন? মন চাইছে তাই খাইনি। আরে এটা আবার কি ধরনের কথা? খেয়ে নেন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। আমার না আজকে নিজের হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আম্মুকে রেখে দিচ্ছি। আপু রাগ করে বলল, আমি কি বলেছি আমি আম্মুর হাতে খাবো? তোর নিজের হাত নাই, নিজেই তো খাইয়ে দিতে পারিস, তার জন্য আবার আম্মুকে ডাকতে হবে? এই বলে আপু হনহন করে না খেয়ে রুমে চলে গেল। বুঝলাম আমার হাতে খাওয়ার জন্য আপু না খেয়ে বসেছিল। আমি হাত ধুয়ে আপুর জন্য খাবার বেড়ে নিয়ে রুমে চলে গেলাম। দেখলাম আপু রাগ করে শুয়ে আছে। গিয়ে বললাম, উঠে বসুন। আমার দিকে না তাকিয়েই বলল, আমার ক্ষুধা নেই। আরে উঠেন তো, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপু আমার কথাটা শুনে লাফ মেরে উঠে বসলো। আমি খাটে বসলাম। আপু এসে আমার পাশে বসলো। আমি আপুকে খাইয়ে দিতে লাগলাম। আপু এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে অনেক মজার খাবার। তাই বললাম, এমন করে খাচ্ছেন কেন? কেমন করে? মনে হচ্ছে অনেক স্বাদের খাবার। আপু আমাদেরকে মিষ্টি হেসে বলল, তোরা বললে তুই বুঝবি না, তার থেকে তুই শুধু আমাকে খাইয়ে দে। আমি আপুর কথায় কান না দিয়ে তাকে খাইয়ে দিতে লাগলাম। খাবার শেষ করে সেটা রেখে এসে আমি রুমে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছি না। মনে হলো কেউ আমার ঠোঁট কামড়াচ্ছে। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আরে এটা তো সারা আপু। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনি আমার উপর উঠে কি করছিলেন? আপুর আগে ফসফস করে বলল, আগে বল তুই আমাকে ধাক্কা দিলি কেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি। এখন বলেন আপনি কি করছিলেন? আমার জামাইকে কিস করছিলাম, কিন্তু তুই তা নষ্ট করে দিলি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটটা দেখলাম। ঠোঁটে দাঁতে ছাপ পড়ে গেছে। আমি রেগে গিয়ে বললাম, কেউ তার ছোট ভাইয়ের সাথে এমন করে? আপু ঠাস করে আমার বাম গালে একটা থাপ্পড় দিল। আগে আপু শুধু রাগ করেছিল, এখন রাগে মুখ লাল হয়ে গেছে। থাপ্পড়কে আমি বাঘ থেকে বিড়াল হয়ে গেলাম। কাঁদো কাঁদো হয়ে বললাম, মারলেন কেন? আরেকবার তুই শুধু ওই কথাটা বল, তারপরে দেখ আমি তোর কি হাল করি। আমি ভয়ে ভয়ে কান ধরে বললাম, এই দেখেন কানে ধরলাম, আজ জীবনে এই কথা বলবো না। আরেকটা কথা শুনে রাখ, জি বলেন। আমি যখন আমার জামাইয়ের সাথে রোমান্স করব তখন তুই যদি আটকাস তাহলে তুই শেষ। আপনি আপনার জামাইয়ের সাথে যা মন চায় তা করেন, তাতে আমার কি? তাই যেন মনে থাকে। এই বলে সারাপু রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পরে মনে পড়লো, আপু জামাই তো আমি। আমি কি বলে দিলাম আপুকে? তাহলে তার যখন মন চাইবে তখন আমার সাথে অত্যাচার করবে। দেখ কি বলতে কি বলেছি, এখন নিজের উপর রাগ উঠছে। না, এখন বাসায় থাকলে আপু আবার কি করে বসবে তার কোনো ঠিক নেই। তার থেকে আব্বুর সাথে দেখা করে আসি। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে গেলাম। আব্বুর আরও গেলাম। আব্বু আমাকে দেখে সে লেভেলে খুশি, কারণ আব্বু আমাকে অনেকবার বলেছিল আব্বুর আরদে বসতে। আমি না বলে দিয়েছিলাম। আজ দ্বিতীয়বার আমি এখানে আসছি। আব্বু হেসে বলল, আব্বু তুমি আজ আড়তে কোনো কি কাজ আছে? না, এমনি আসছি কাজ শিখতে। বিয়ে করেছি, এখন তো আর কাজ না করে থাকা যাবে না। আর কিছুদিন পরে তো আমাকেই এখানে বসতে হবে, তাই আসলাম। তাহলে বিয়েটা করিয়ে দিয়ে ভালোই করেছিলাম।
মনে মনে বলি, তুমি যদি জানতে আব্বু তোমার ছেলে তোমার বউয়ের হাতের মায়ের থেকে রেহাই পাওয়ার জন্য এখানে আসছে, তাহলে তুমিও আমার উপর হাসতে। আমি চুপচাপ আব্বুর সাথে কাজ করতে লাগলাম। কীভাবে কাজ করতে হবে, কোনটার দাম কী, সেগুলো বুঝতে লাগলাম। হঠাৎ করে রাফির কথা মনে পড়ে গেল। আব্বুকে বলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে রাফিকে ফোন দিলাম। হ্যাঁ রনি, বল। শোন, তুই আগামীকাল ক্লাসে কারোর সাথে ঠিকমতো কথা বলবি না, মন মরা হয়ে থাকবি, আর অর্ধেক ক্লাস করে বাসায় চলে আসবি। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? আমি কেন এমন করতে যাব? তুই কি চাস না লিজা তোকে ভালোবাসুক? হ্যাঁ চাই তো। তাহলে আমি যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, তাই করব। আচ্ছা রাখি তাহলে। এই বলে কলটা কেটে দিয়ে আব্বুর কাছে চলে গেলাম। আরও কিছু সময় আব্বুর সাথে কাজ করলাম। তারপরে বাসার জন্য বের হলাম। রাত 10টার দিকে আব্বুর সাথে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম আপু মুখ ফুলে বসে আছে। আমি ফ্রেশ হয়ে রাতে খাবার খেতে গেলাম। আপু একবারও আমার দিকে তাকালো না, আর কথাও বললো না। আম্মু কয়েকবার আপুকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু আপু কিছুই বললো না। খাবার শেষ করে রুমে ঘুমোতে গেলাম, কিন্তু আপু আসলো না। তাই আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আপু এসে দরজা লাগিয়ে দিল, আমার পাশে শুয়ে পড়লো। আমি চুপ করে দেখতে লাগলাম আপু কি করে। হঠাৎ করে আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। আমি তো ভয়ে শেষ। আপু এভাবে কান্না করছে কেন? আমি বললাম কি হয়েছে, আপনি এভাবে কান্না করছেন কেন? স্যার আপু কান্না করতে করতে বলল, আমার ভুল হয়ে গেছে রনি, আমি আর কোনো দিন তোকে মারবো না, প্লিজ ক্ষমা করে দে আমায়। আপুর কান্না দেখে আমার মন খারাপ হয়ে গেল। তাই বললাম, আরে কি হয়েছে, আপনি তো আপনার জামাইকে মারছেন, তাতে কান্না করার কি আছে? আপু আমাকে জোরে ধরে বলল, তুই অনেক ভালো। আচ্ছা এখন ঘুমিয়ে পড়েন। না, আজ আমরা ঘুমাবো না। আমি আপুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বললাম, তাহলে কি করব? তুই আর আমি আজ রোমান্স করব। আমি চিন্তা করে বললাম, আর কিছুদিন পরে আমরা এটা নিয়ে কথা বলবো, এখন না। কেন? এখন করলে কি হবে? আমি এখনো কিছু করি না, কয়েকদিন যাক তারপরে। আচ্ছা তুই যখন বলছিস তাহলে আমি আর তোকে জোর করব না, কিন্তু এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। আমি হেসে বললাম, সেটা আপনি না বলেও আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। সকালে আজ আমার ঘুম ভেঙে গেল। রাতে আমি আপুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, এখন দেখছি আপু আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কিছুটা হাসলাম। তারপরে স্যার আপুকে ডেকে উঠালাম। আপু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে মোবাইল চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে আপু এসে নাস্তা করার জন্য বলে গেল। আমি টেবিলে গিয়ে বসলাম। আপু এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি কিছু না বলে ভালো ছেলের মতো আপুর হাতে নাস্তা খেয়ে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি গিয়ে দেখি রাফি এখনও আসে নাই। আমি গিয়ে সবার সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে রাফি আসলো। আমি যেমনভাবে করতে বলেছিলাম রাফি ঠিক সেইভাবেই করেছে। সবাই রাফির মন খারাপের বিষয়টা লক্ষ্য করেছে। আমি জেনেও না জানা ভান করে লিজাকে বললাম, কিরে রাফির মনে হচ্ছে মন খারাপ। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর আমার দিদিকে কেমন করে কিছুক্ষণ পর পর তাকায়। হ্যাঁ তাই তো, আমিও খেয়াল করেছি। রনি, তুই কি কিছু করেছিস বা রাফিকে কিছু বলেছিস? আরে আমি কেন এমন করতে যাব বল? হ্যাঁ তাও ঠিক। এখন চল ক্লাসে যাই। ক্লাস শেষ করে রাফির কাছ থেকে জানতে হবে ওর কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল ক্লাসে। তারপর আমরা চলে গেলাম ক্লাস করতে। আমার কথা মতো রাফি কয়েকটা ক্লাস করে আমাদের সাথে কথা না বলে চলে গেল। লিজা রাফির চলে যাওয়া ঠিকই লক্ষ্য করলো। দেখলাম লিজা কিছুটা চিন্তিত। আমি মনে মনে হাসতেছি। ক্লাস শেষে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় রাফির সাথে ফোনে কথা বলে নিয়েছি আগামীকাল কি করতে হবে, আর বললাম বিকেলে দেখা করতে। বাসায় গিয়ে দেখলাম আম্মু আজ ঘুমিয়ে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলাম আর বললাম, আম্মু এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কেন? তাতে তোর কি কোনো সমস্যা আছে? আরে না, এমনিই বললাম। আম্মু কি খেয়েছে? হ্যাঁ, আমি নিচে বসে আম্মুকে দুপুরে খাবার খাইয়ে শুতে যেতে বলেছি, আর আব্বুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করেছেন। এখন আসেন আমরা খেয়ে নিই। তুই খা, আমার হাতে ব্যথা। আমি হাসলাম, হেসে বললাম, চেয়ারটা আমার কাছে নিয়ে এসে বসেন, খাবার খেতে সুবিধা হবে। আপু আমার কথা বুঝতে পেরে আমার কাছে এসে বসলো। আমি আপুকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। খাওয়া শেষ হওয়ার পরে আপু আমাকে বললো রুমে গিয়ে রেস্ট নিতে। আমি আপুর কথা মতো রুমে চলে গেলাম। আমি অবশ্য আম্মুর ঘুমে যাওয়ার কারণটা বুঝতে পেরেছি, যাতে আপু আমার হাতে খাবার খেতে পারে। কিছু সময় পর আপু রুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। বিকেলে আমি রাফির সাথে দেখা করতে গেলাম। তারপর রাফিকে নিয়ে ওর পরিচিত ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে সব বুঝিয়ে দিলাম। ডাক্তার আমার কথা মতো কাজ করলো। আর রাফিকে বললাম রাতে তুহিনকে কল করে কিছু কথা বলবি। তারপর আমি আব্বুর কাছে চলে গেলাম।
কাজ শেষ করে রাতে বাসায় এলাম। আজকে আর কোনো সমস্যা হলো না। সকালে যখন ভার্সিটি গেলাম তখন শুরু হলো আসল কাহিনী। দেখলাম সবাই কিছুটা চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত হচ্ছে লিজা। লিজাকে বললাম, কি হয়েছে রে, সবাই এত চিন্তিত কেন? সবাই রাফিকে নিয়ে চিন্তিত। কেন, রাফির আবার কি হয়েছে? তুহিনের থেকে শুনেছি রাফি নাকি গতকাল হাসপাতালে ভর্তি ছিল। কি বলিস? এখন কেমন আছে রাফি? আমি ঠিক জানি না, শুনেছি ডিপ্রেশনের কারণে নাকি ওকে হাসপাতালে। কিছুক্ষণ পর আমরা যাব রাফির সঙ্গে দেখা করতে। তুই কি যাবি? হ্যাঁ চল, আমিও যাব। কিছু সময় পরে আমরা সবাই রাফির বাসায় গেলাম। বাসায় রাফি একা ছিল। সবাই রাফির সাথে কথা বললাম। রাফি তেমন কিছু বলল না। যাওয়ার সময় আমাকে কিছু সময় থেকে যেতে বলল। তাই লিজা বলল, রনি, তুই রাফির কাছে থাক, দেখ কিছু বলে নাকি। তারপর ওরা চলে গেল। সবাই চলে যাওয়ার পরে রাফি এসে আমাকে মারতে শুরু করে দিল। রাফি, মারতেছিস কেন? কারণ তোর এই নাটকের জন্য সবাই কত চিন্তিত দেখেছিস। ভালো করেছি, এখন আমাকে মারা বন্ধ কর। রাফি মারা বন্ধ করে বলল, এখন কি করবি? এখন কিছু করব না, যা করার লিজা করবে। কেউ যদি তোর থেকে জানতে চায় তুই কি লিজাকে ভালোবাসিস, তাহলে বলবি হ্যাঁ। আর যদি ডিপ্রেশনের কারণ জানতে চায় তাহলে বলবি আমার কারণে তুই ডিপ্রেসড হয়ে গেছিস, বুঝছিস? তারপরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি খালামণি চলে আসছে, সাথে সায়রাও আছে। সায়রা আপুকে খুশি দেখা যাচ্ছে। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সায়রা বসে আছে। সায়রা, কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, কিছু তো বলার জন্য এসেছিলাম। বলো, কি বলবে? না তেমন কিছু না, শুধু বাকি টাকাগুলো নিতে এসেছিলাম। এই মেয়ে দেখছি এখন বাকি টাকাগুলোর কথা বলে নাই। না, কিছু একটা করতে হবে। সায়রা, আমার কাছে তো এখন এত টাকা নেই। তুমি একটা কাজ করো, কিছুদিন পরে যখন আমার কাছে টাকা আসবে তখন না হয় আমি তোমাকে দিয়ে দিব। পরের বার মনে করে টাকাটা দিয়ে দিন। এই বলে সায়রা চলে গেল। সায়রার কথা শুনে মনে হলো আমি ওর থেকে টাকাটা ধার নিয়েছিলাম। আমি আর সেই ভাবনায় গেলাম না। দুপুরে খাবারের সময় দেখলাম আমার বউ মানে আপুর মনটা ভালো নেই। কারণটা আমি অবশ্য জানি, তাই আমাকে বললাম আমার খাবারটা রুমে দিয়ে আসতে। এই বলে আমি রুমে চলে আসলাম। কিছু সময় পরে আপু আমার খাবারটা রুমে রেখে চলে যেতে লাগলো। তাই দেখে বললাম, আরে কই যান? কই আবার, খাবার খেয়ে যাচ্ছি। আমি এত কষ্ট করে খাবারটা রুমে নিয়ে আসলাম যাতে আপনাকে এখানে খাইয়ে দিতে পারি, আর আপনি কি না খেয়ে চলে যাচ্ছেন? আপু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে জোরে ধরে গালে কিস করে বলল, আমার জামাইটা আমার কথা এত ভাবে, আমি তো জানতাম না। আয়, তোকে আদর করি। আদৌ পরে করেন, আগে খাবার খেয়ে নেন। তোরে দিয়া কিছুই হবে না। এত কথা বলেন কেন? আসেন আমি আপনাকে খাইয়ে দিই। সারা আপু ভালো মেয়ের মতো আমার কাছ থেকে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে প্লেটটা নিয়ে চলে গেল। আরেক প্লেট খাবার নিয়ে আসলো, কারণ আমি এখনও খাবার খাইনি। বিকেলে সায়রা আর সারা আপু বাইরে ঘুরতে যাওয়ার জন্য পাগলামি শুরু করে দিল। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তাই আমি রুমে এসে শুয়ে পড়লাম। আপু এসে আমাকে কিছু কথা বলল, যা শুনে আমি বাইরে যেতে রাজি হলাম। বাইরে অনেক জায়গায় ঘুরে ভালো একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেলাম, আর আব্বু আম্মু আর খালামুনির জন্য খাবার নিয়ে গেলাম। রাতে ঘুমানোর সময় সারা আপু বলল, আম্মু কেন এসেছে জানিস? না তো। আম্মু এসেছে আমাকে কিছুদিনের জন্য বাসায় নিয়ে যেতে। আমি মন খারাপ করে বললাম, তা কতদিনের জন্য যাবেন? আমি আম্মুকে না বলে দিয়েছি, আমি আমার জামাইকে ছাড়া ঘুমাতে পারবো না। মনে মনে ভাবি আসলে আমার বউ আমাকে অনেক ভালোবাসে। রাতে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটিতে গিয়ে দেখলাম রাফি আসে নাই। লিজা আমাকে দেখে বলল, রনি, গতকাল রাফি তোকে কিছু বলেছিল? আমি বললাম হ্যাঁ, অনেক কিছুই বলেছে। এখন বল রাফির কি জন্য এমন হয়েছে? রাফির সাথে কথা বলে বুঝলাম ও একটা মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়ে অন্য একটা ছেলেকে পছন্দ করে। মেয়েটার সাথে ওই ছেলেটাকে দেখে রাফির ডিপ্রেশনেও চলে যায়। আমার কথাটা মনে হয় কাজে দিয়েছে, তা লিজাকে দেখে বোঝা যাচ্ছে। লিজা কিছুক্ষণ ভেবে বলল, রনি, মেয়েটাকে কি আমাদের পরিচিত কেউ নাকি? আমি কিছুটা গম্ভীরভাবে বললাম, হ্যাঁ মেয়েটি আমাদের খুব পরিচিত। তাহলে মেয়েটার নাম বল, আমি গিয়ে মেয়েটাকে বুঝিয়ে সব ঠিক করে দিব। আমার মনে হয় না তুই সব ঠিক করে দিতে পারবি। আরে পারবো, তুই আগে মেয়েটার নাম বল। মেয়েটার নাম লিজা। আমার কথা শুনে লিজা থমকে গেল, আমাদেরকে তাকিয়ে বলল, রনি, তুই কোন লিজার কথা বলছিস? আমার সামনে যে লিজা দাঁড়িয়ে আছে আমি সেই লিজার কথা বলছি। লিজা আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হয় এই কথাটা আশা করে নাই। লিজা বলল, তাহলে অন্য ছেলেটাকে? যে এখন তোর সামনে দাঁড়িয়ে আছে। তোকে দেখে রাফির এমন হয়েছে? হ্যাঁ,
তুই না রাফির ভালো ফ্রেন্ড। তাতে কি হয়েছে? ভালোবাসার মানুষ যদি অন্য কারোর সাথে ঘুরে তাহলে তো এমনটাই হবে, তাই না? সেটা হোক তার ভালো ফ্রেন্ড। লিজা কিছু সময় ভেবে বলল, রনি, এখন তাহলে আমি কি করব? আমি জানি না কিছু। আচ্ছা, আমরা একটা কাজ করে দিতে পারি। কি কাজ বল? তুই কালকে রাফির সাথে আমার দেখা করিয়ে দিতে পারবি? মনে হয় পারবো। তাহলে কালকে আমার সাথে রাফির দেখা করিয়ে দিস। এই বলে লিজা ব্যাগ নিয়ে বাসায় চলে গেল। আমি জানি লিজার মন খারাপ, তাই ওকে আর ডাক দিইনি। আমিও আর ক্লাস করলাম না। কিছু সময় ফ্রেন্ডের সাথে কথা বলে চলে গেলাম। বাসায় এসে দেখলাম সবাই কেমন যেন চুপচাপ। পরে স্যারের কাছ থেকে শুনলাম আপুর সাথে খালামণির কথা কাটাকাটি হয়েছে, সেই কারণে সবাই চুপচাপ। আমি রুমে গিয়ে দেখলাম স্যার আপু শুয়ে আছে। আমি ফ্রেশ হয়ে এসে আপুর পাশে শুয়ে পড়লাম। আপু আমার উপস্থিতিতে টের পেয়ে আমাদেরকে ঘুরে তাকালো। দেখলাম বউ দেখি কাঁদছে। তাই আমি বললাম, কি হয়েছে আপনার, কান্না করছেন কেন? কেউ কি কিছু বলেছে? আম্মু নাকি আমাকে কিছু দিনের জন্য বাসায় নিয়ে যাবে। আমি আম্মুকে না বলেছিলাম, কিন্তু আজ আম্মুর সাথে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। তার জন্য কান্না করতে হয় নাকি? আমি তো তোকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আমার কাছে কিন্তু একটা সমাধান আছে। কি সমাধান? আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করবেন সে কতদিনের জন্য আপনাকে নিয়ে যেতে চায়। সেটা জেনে কি হবে? আম্মু আপনাকে যতদিন থাকতে বলবে আপনি বলবেন ততদিন এখান থেকে যেতে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপু আমার কথা শুনে অনেক খুশি হলো, আর খুশি ঠেলে আপু আমাকে জড়িয়ে ধরলো। এটা নিয়ে আমি এখানে আর কিছু না বলি। দুপুরে খাবার খেতে গিয়ে শুরু হলো খালামণির আরেক নাটক। সে নাকি খাবে না, কারণ তার মেয়ে তার কোনো কথা শোনে না। দেখলাম আমার আম্মু চুপ করে তার বড় বোনের কাহিনী দেখছে, আর সাথে সায়রাও বসে আছে। আপু গিয়ে খালামণিকে অনেক বোঝালো, কিন্তু সে কিছুরই মানছে না। পরে গিয়ে আমি খালামণিকে বোঝালাম। অনেক কষ্টে খালামণিকে বুঝিয়ে আমরা সবাই একসাথে খাবার খেলাম। আপু আজকে অনেক খুশি। বিকেলে আমি, স্যার, আপু আর স্যার একসাথে গল্প করে কাটালাম। রাতে রাফিকে বললাম আগামীকাল সকালে আমার সাথে দেখা করতে। এমন সময় স্যারা বলল, ভাইয়া, আপু তোমাকে ছাদে যেতে বলেছে। তুই যা, আমি আসছি। আমাকে যেতে মানা করেছে, তুমি তাড়াতাড়ি যাও। কথাটা বলে স্যারা চলে গেল। তাই আমি কিছু না ভেবে ছাদে চলে গেলাম। আপু একা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। আপু আমাকে দেখে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, আমি আজ অনেক খুশি। আমি সেটা জানি। আচ্ছা বল, কি চাস আমার থেকে? আমি তোকে তাই দিব। আমার কিছু লাগবে না। তাহলে আমি কিছু চাইলে দিবি? হ্যাঁ দিব। এখন বলেন কি লাগবে আপনার? আমার বুকের বাম পাশে হাত দিয়ে বলল, এই মনটা আমাকে দিয়ে দে। আমি হেসে বললাম, সেটা তো আমি কবে আপনাকে দিয়ে দিয়েছি। তাহলে আমাকে আপনি করে বলছিস কেন? তুই করে বলতে পারিস না? আপনি তাহলে আমাকে তুই করে বলেন কেন? আচ্ছা আর বলবো না, এখন তুমি আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আমি মজা করে বললাম, আমি বড় আপুদের তুমি করে বলতে পারবো না। কথাটা শুনে আপুর উজ্জ্বল মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কান্না করে দেবে। তাই আমি সারাকে কোলে তুলে নিলাম। সারা কান্না কণ্ঠে বলল, রনি, নামা আমাকে। না, নামাবো না। আর কেউ তার বরের নাম নিয়ে কথা বলে? তুই আমাকে নামা আগে, আমি নিচে যাব। তাহলে কিন্তু রাইসার আব্বু খুব রাগ করবে। সারা আমার কথা শুনে একদম থ হয়ে গেছে। তা দেখে আমি বললাম, তুমি কি চাও তোমার কারণে রাইসার আব্বু রাগ করুক? না, আমি সেরকম কিছুই চাই না। তাহলে নামতে যাচ্ছিলে কেন? এমনিই বলেছিলাম। আচ্ছা, আমি রাইসার আম্মু কবে হব? কয়েক বছর পরে, বুঝেছ? সারা কিছু বললো না। সারা বুঝে গেছে আমাকে এখন কিছু বলে লাভ হবে না। রাইসা কথাটা আমি তার ডায়েরি থেকে জেনেছিলাম। সারা ইচ্ছে ছিল আমাদের প্রথম সন্তান মেয়ে হবে, আর সেই মেয়ের নাম হবে রাইসা। রাত 10টা পর্যন্ত আমরা দুজন ছাদে ছিলাম। পরের দিন সকালে রাফিকে নিয়ে লিজা যে পার্কে যেতে বলেছে সেখানে গেলাম। কিছু সময় পর লিজা এসে ঠাস করে একটা থাপড় দিল। থাপড়টা আমার গালে পড়ে নাই, থাপড়টা পড়েছে রাফির গালে। লিজা অনেক জোরে থাপড়টা দিয়েছে। আমি তো ভয়ে রাফি থেকে দূরে গিয়ে দাঁড়ালাম, যদি আমাকে থাপড় দেয়। আর রাফির কথা কি বলবো, রাফি আমার মতো ভয় পেয়ে গেছে। গালে হাত দিয়ে অসহায়ভাবে লিজার দিকে তাকিয়ে আছে। লিজা রাফিকে বলল, শুনলাম তুই নাকি আমাকে ভালোবাসিস। রাফি একবার আমার দিকে তাকালো, ভয় লিজাকে বলল, হ্যাঁ। তাহলে একবারও আমাকে বলিসনি কেন? তোকে বলে কি হতো, তুই তো রনিকে পছন্দ করিস, তাই বলিনি। তুই দেখছি অনেক জ্ঞানী। তা তোর বাসার লোকজন জানে? না, জানে না। আম্মা একবার বলেছিল আমারে দিয়ে কিচ্ছু হবে না। তা আমিও জানি। যা, এখন গিয়ে একটা ফুল নিয়ে আয়। ফুল দিয়ে কি করবি?
রনিকে প্রপোজ করব, বুঝছিস? এখন গিয়ে ফুল নিয়ে আয় তাড়াতাড়ি। লিজার কথা শুনে রাফি প্রায় কান্না করতে করতে চলে গেল। আমি তো লিজার কথা শুনে ওদিকে তাকাই আছি। এই রনি, তুই এদিকে আয়। কেন? আমি বলছি তাই। না, আমি তোর সামনে যাবো না। আমি তোর মতো পেতনির প্রপোজ গ্রহণ করবো না। মায়ের খাইতে না চাইলে এইখানে আয়। বল এখন। আমার মনে হয় আমি রাফিকে ভালোবেসে ফেলেছি। আমি তো লিজার কথা শুনে পুরো বলে কি? কিছুক্ষণ আগে রাফিকে যেমন থাপ্পড় দিল, আমার মনে হয়েছে লিজা অন্য কিছু বলবে। লিজা, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। রাফি আসলেই অনেক ভালো ছেলে। তাহলে কে থাপ্পড় দিলি কেন? এমনি দিয়ে দেখলাম। আমি হইলে তো সেটা ফিরে দিতাম। এত জোরে কেউ থাপ্পড় মারে? আমি আমার জামাইরে দিছি, তাতে তোর কি রে? হ্যাঁ, জামাই মানে? এইটা আবার কে? কি আবার? রাফি। এর মধ্যে ওরা জামাই বানায় ফেললি? দেখিস, রাফি আমাকে বিয়ে করবে। ভালো। আচ্ছা, তাহলে আমি যাই। না না, যাস নে, কিছুক্ষণ পরে যা। আগে রাফি আসুক, তারপরে। আচ্ছা, আল্লাহ বাঁচাইছে। আমি যে ভয় পাইছিলাম। যাক, একদিক দিয়ে ভালো হয়েছে। লিজা ও রাফিকে এখন ভালোবাসতে শুরু করেছে। আমি এইসব ভাবতেছিলাম, এমন সময় রাফি আসলো। শালারে দেখে মনে হচ্ছে কান্না করতে করতে চলে আসছে। রাফি এসে ফুলটা লিজা হাতে দিয়ে চলে যেতে লাগলো। লিজা রাফির হাত ধরে ফেললো। রাফি পিছনে তাকালো। আমি ভাবলাম হয়তো লিজা রাফিকে জড়িয়ে ধরবে, কিন্তু না, হলো অন্য কিছু। রাফি পিছনে তাকানোর সাথে সাথে ওর গালে লিজা থাপ্পড় দিল। রাফি আবার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লিজা বলল, ওই কুত্তা, আমি তোরে যাইতে বলছি? আমি থেকে কি করব? তুই চলে গেলে আমি প্রপোজ করব কাকে? কাকে আবার? রনিকে? লিজা এক হাঁটুর উপর বসে বলল। আই লাভ ইউ রাফি। আমি দেরি না করে একটা ছবি তুলে নিলাম। আর লিজা এখনও ওইভাবে তাকিয়ে আছে। রাফি হয়তো বুঝতে পারছে না কি করা উচিত। হঠাৎ করে রাফি চলে যেতে লাগলো। হয়তো রাফি রাগ করে চলে যাচ্ছে। আমি গিয়ে লিজাকে বললাম, কিরে, তুই কি এখন এইভাবে দাঁড়িয়ে থাকবি নাকি রাফিকে গিয়ে আটকাবি? আমার কথা শুনে সাথে সাথে লিজা দুধ দিয়ে রাফির হাত ধরলো। রাফি বলল, হাতটা ছেড়ে দে। না, আমি ছাড়বো না। তুই ভালো না, আমাকে শুধু মারিস। এই বলে রাফি বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। লিজা রাফিকে জড়িয়ে ধরে বলল, ভুল হয়ে গেছে, আর কোনো দিন মারবো না, ক্ষমা করে দে আমাকে প্লিজ। দেখলাম রাফিও লিজাকে জড়িয়ে ধরেছে। আমি শুধু দর্শকের মতো দাঁড়িয়ে দেখছি। কিছু সময় পরে সব স্বাভাবিক হয়ে গেল। আমি বললাম, তাহলে তোরা থাক, আমি বাসায় যাই। লিজা বলল, না রনি, এখন বাসায় যাবি না, এখন আমাদের সাথে তুই রেস্টুরেন্টে যাবি। আমি রেস্টুরেন্টে যাবো কেন? তোরা যা। রাফি বলল, না, তুই আমাদের সাথে যাবি। আমি ভাবলাম ওরা যখন এত করে বলছে তাহলে আমিও যাই, গিয়ে খেয়ে আসি। রেস্টুরেন্টে গিয়ে তিনজনে বসে আছি। কি খাবো তা বুঝতেছি না। তাই আমি আর রাফি গেলাম খাবার অর্ডার করতে। তখন লিজা বলল, রনি, তোর ফোনটা দিয়ে যা তো, বাসায় কল দিব। তাই ফোনটা লিজাকে দিয়ে খাবার অর্ডার দিতে চলে গেলাম। কিছু সময় পরে আমরা চলে আসলাম। লিজা আমায় ফোন দিয়ে বলল, রনি, তোকে একটা মেয়ে কল দিছিল। কি কল দিয়েছে? জানি না, শুধু বলছে রনির ফোন আপনার কাছে কেন। আমি নাম্বারটা চেক করে দেখি সারা কল দিয়েছিল। আমি সারাকে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। তাই লিজাকে বললাম, তুই কিছু বলেছিস? লিজা বলল, তেমন কিছু বলিনি, মজা করে বলছিলাম আমি তোর গার্লফ্রেন্ড। তারপর কলটা কেটে গেল। যা ভয় পাইছি তাই হলো। আমি ওদের রেখে বাসায় চলে আসলাম। রাফিয়া লিজা আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি কিছু না বলেই রেস্টুরেন্ট থেকে চলে আসি। বাসায় এসে দেখি আম্মু বাদে কেউ নাই। আম্মু থেকে জানতে পারলাম সারা নাকি খালার সাথে বাসায় চলে গেছে। আমি আম্মুকে না বলে খালামণির বাসা যাওয়ার জন্য বের হলাম। আম্মু তো আর জানে না সারা কেন চলে গেছে। প্রায় 2 ঘন্টা পথ পার হয়ে খালামণির বাসায় আসলাম। বেল বাজানোর কিছুক্ষণ পরে সারা এসে দরজা খুলে আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। হয়তো আমাকে এখানে আশা করে নাই। আমি সেদিকে না তাকিয়ে বাসার ভেতরে চলে গেলাম সারার রুমে। বউ দিকে লাইট অফ করে শুয়ে আছে। আমি আস্তে করে সারার পাশে শুয়ে পড়লাম। বুঝলাম আমার বউ কান্না করতেছে। তাই আমি সারাকে জড়িয়ে ধরলাম। সারা ভয় পেয়ে বলল, কে? তোমার জামাই। আমার কথা শুনে সারা আমাকে ধাক্কা দিয়ে বলল, তুই এখানে কি করিস? যা তোর গার্লফ্রেন্ডের কাছে। আমার কাছে কেন এসেছিস? আরে লিজা আমার গার্লফ্রেন্ড না, ও আমার ফ্রেন্ড। মজা করে বলেছে ও আমার গার্লফ্রেন্ড। তুই মিথ্যা কথা বলেছিস। না, আমি সত্যি বলছি। আচ্ছা, আমি ওর সাথে তোমার কথা বলিয়ে দিই। লিজাকে কল দিলাম, কিন্তু এ কি, ওর কল বিজি বলছে কেন? অনেকবার কল দেওয়ার পর লিজা কল রিসিভ করলো। রনি, এতবার কল দিচ্ছিলি কেন? আরে বল, তোর কল বিজি ছিল কেন?
আরে আমি তো রাফির সাথে কথা বলছিলাম। এখন বল, তুই কেন কল দিচ্ছিলি? তারপর আমি লিজাকে সারার বিষয়টা বুঝিয়ে বললাম। লিজা তো সেই পরিমাণ রেগে আছে আমার উপরে। লিজাকে ভালোভাবে বুঝিয়ে বললাম। তারপর সারার সাথে কথা বলিয়ে দিলাম। সারার সাথে লিজার কি কথা হলো সেটা আমি শুনতে পাইনি, কিন্তু দেখলাম সারা কথা বলে অনেক খুশি। কথা শেষ করে ফোনটা আমার হাতে দিয়ে সারা রুম থেকে বের হয়ে গেল। লিজা বলল, রনি, টেনশন নিস না, আমি সারা আপুকে সব বুঝিয়ে বলছি। আর শোন, তোর সাথে পরে কথা হবে, রাফি কল দিচ্ছে। এই কথা বলে লিজা ফোন কেটে দিল। সারা আর রুমে আসার নাম নাই। তাই আমি রুমের বাইরে চলে গেলাম। দেখে খালামণি আমার দিকে তাকিয়ে আছে। রনি, তুই এইখানে? আরে বউয়ের জন্য এসেছি, তুমি তো আমাকে আসতেই বলবে না, তাই নিজে এসেছি। খালামণি আর তেমন কিছু বললো না। সারাকে দেখছি না অনেকক্ষণ হলো। পরে সারা রুমে গিয়ে দেখি বোনের সাথে গল্প করছে। আমি যে আসছি সারার সেদিকে কোনো খেয়ালই নেই। রাতে খালুর সাথে দেখা হলো, তার সাথে কথা বলে রাতের খাবার খেয়ে সারা রুমে ঘুমাতে গেলাম। কিন্তু বউ দেখি রুমে আসে না। পরে দেখি সারা রুমে শুয়ে আছে। আমি গিয়ে সারাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে আসলাম। সারা আমার কাণ্ড থেকে হাসতেছিল। রুমে এসে আমি দরজা বন্ধ করে দিলাম। আমি সারাকে বললাম আমি রাইসার আব্বু হতে চাই। এখন তুমি কি বলো? সারা কিছুই বললো না, শুধু হাসলো। 6 বছর পরে। রাইসার মা, কই তুমি? কি হয়েছে, এভাবে চিল্লাচিল্লি করছো কেন? রাইসা কোথায়? রাইসা ওর দাদির রুমে। কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। আজ তো রাইসার জন্মদিন, তার সবাইকে দাওয়াত দিয়েছো? তখন সারা বলল, সেটা তোমাকে বলতে হবে না, আমি আগেই দিয়ে দিয়েছি। এখন গিয়ে কিছু বাজার নিয়ে আসো যাও। আমি আমার বউয়ের কথা মতো বাজারে চলে গেলাম। রাইসা হচ্ছে আমার আর সারার মেয়ে। আজ রাইসার 5 বছর পূর্ণ হলো, মানে আজ রাইসার জন্মদিন। রাতে ভালোভাবে রাইসার জন্মদিনের অনুষ্ঠানটা শেষ হলো। যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম রাইসা রুমে নাই। তাই সারাকে বললাম, রাইসা কই? সারা বলল, আজ রাইসা ওর দাদা দাদির সাথে ঘুমাবে। তাই কেন? তোমার মেয়ের নাকি একটা ছোট ভাই লাগবে, তাই আমি রাইসাকে বলেছি সামনের বছরে যখন ওর জন্মদিন তার আগেই ওকে ওর ছোট ভাই এনে দিব। আমি হেসে বললাম, তাহলে তুমি রাইসার ছোট ভাইকে এনে দিও, আমি ঘুমাই। সারা রেগে গেল। তুমি ঘুমালে রাইসার ছোট ভাই আসবে কেমনে? আমি সারাকে জড়িয়ে ধরে বললাম, তাই নাকি? সারা আমার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ তাই। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে শুনছেন, প্লিজ আমায় একটু হেল্প করেন। মেয়েলি কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো প্রীতম। রাত 2টা বাজে। এত রাতে একটা মেয়ে, তাও আবার কালো বোরখা, কালো হিজাব, হাত মোজা, পা মোজা পরা, হাতে বড় সড়ো একটা ব্যাগ। কিছুটা বিগড়ে গেল প্রীতম। কি হেল্প করবো আপনায়? আর এত রাতে একটা মেয়ে মানুষ রাস্তায় কেন এই বেশে? আমি অনেক বিপদে পড়ছি, প্লিজ কোথাও আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন। প্লিজ কান্না থামান, মানুষ দেখলে বাজে ভাববে। এত রাতে একটা ছেলের কাছে হেল্প চাচ্ছেন, আজব মেয়ে আপনি। বিপদে পড়লে মানুষ আজবই হয়ে যায়। আজব হন আর যাই হন, আমি আপনাকে কোথাও থাকার ব্যবস্থা করে দিব, বলেন। আপনার বাসায় আজ রাতটা থাকা যাবে? বিশ্বাস করেন সকালে চলে যাব। এই মেয়ে, তোমার কমন সেন্স আছে? এত রাতে মেয়ে নিয়ে বাসায় গেলে আব্বু আম্মু আমার কুইকটা লবণ দিবে। আমায় কোনোভাবে হেল্প করা যায় না? হেল্প করতেছেন এত রাতে? বাসা থেকে বের হয়েছেন কেন? ঠিকানা কোথায় আপনার? বাসার ঠিকানা দেন, আমি বাসায় পৌঁছে দিই। বাসায় যাওয়ার হলে আর এত রাতে রাস্তায় থাকতাম না। আমার পরিবারে আপন কেউ নেই, সৎ মা বাবা নেই। তাহলে আমি হেল্প করতে পারবো না। হাঁটতে শুরু করলো প্রীতম। মনের ভেতর খচখচ করতে লাগলো। মেয়েটা হয়তো খুব বিপদে পড়েছে, নয়তো কি অপরিচিত কারোর কাছে এত অনুরোধ করে। এখন তো রাস্তায় বকাটেদের অভাব হবে না, যদি মেয়েটার কিছু হয়। এই ভেবে আবার পিছনে হাঁটতে লাগলো। আরে এখানে তো ছিল মেয়েটা, কই গেল? আশেপাশে খুঁজতে লাগলো, দেখে মেয়েটা দেয়ালের আড়ালে বসে আছে। এই যে শুনছেন? আচমকা কারো ডাক শুনে হকচকিয়ে ওঠে মেয়েটা, দেখে ওই ছেলেটা আবার আসছে। আপনি আবার কেন আসছেন? আপনার নিতে আসলাম। ইচ্ছে হলে আমার সাথে চলেন, রাতটা থেকে সকালে চলে এসেন। মেয়েটা কেঁদেই চলেছে। প্লিজ কান্না থামান, চলেন আমার সাথে। বিশ্বাস করেন আমার মনে কোনো কুমতলব নেই, আমি সকালেই চলে আসব। আমি কি বলছি আপনার মনে কুমতলব আছে? হাঁটতে শুরু করলো দুজন। আমার ব্যাগটা একটু আপনার হাতে নেবেন? আজব মেয়ে তো আপনি, আপনার ব্যাগ টানাবেন আমায় দিয়ে? এভাবে বলছেন কেন? থাক, লাগবে না। হয়েছে, দেন আমার কাছে। ওরে বাবা, এত ওজন কেন ব্যাগ? এই, আপনি কি বাসা থেকে পালিয়ে আসছেন? হুম। কেন পালিয়েছেন? সে কখন থেকে কেঁদেই যাচ্ছেন,
প্লিজ কান্না থামান। আমার মতো বিপদে থাকলে আপনিও কাঁদতেন। আমার সৎমা আমার বিয়ে ঠিক করছে একজন বুড়ো মানুষের সাথে। ওনার 4টা বাচ্চা আছে, বউ আছে 2টা। পালিয়ে না আসলে ওই বুড়ো মানুষটার সাথে বিয়ে হয়ে যেত। পালিয়ে আসলেন, থাকবেন কোথায় সেটা ভাবেননি? আত্মীয় স্বজন কেউ আছে এখানে? আত্মীয় স্বজন থাকলে কি নির্লজ্জের মতো আপনার হেল্প চাইতাম? আজব মেয়ে তো আপনি। থাকা খাওয়ার জায়গা নেই অথচ বাসা থেকে পালিয়ে এসছেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। নাম কি আপনার? ওম্মে আয়েশা নিঝুম। আপনার? সাদমান প্রীতম। আচ্ছা, আমি কি আপনার বাসায় থাকবো আজকে রাতে? বাসায় না তো জঙ্গলে থাকবেন? আমায় বিশ্বাস না হলে রাস্তা মাপেন। বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম? আপনার বাবা মা যদি কিছু বলে? বাবা মা এখন মনে হয় ঘুমিয়ে গেছে। যেভাবে হোক ম্যানেজ করব, আপনার ভাবতে হবে না। আমি আর হাঁটতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। গাড়ি ডাকলে ভালো হতো। বাসার সামনে এসে গাড়ি খুঁজেন? মানে? মানে আপনি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি একটু আড়ালে দাঁড়ান, আমি দেখে আসি বাবা মা ঘুমাইছে কিনা। আচ্ছা। বাসার ভেতরে ঢুকলো প্রীতম। বাবা মা ঘুমিয়ে গেছে। যাক, আল্লাহ রহমত করছে। এই আসেন, আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটবেন, কোনো শব্দ যেন না হয়। আচ্ছা। এই আপনার পায়ে কি পায়েল পড়ছেন? ঝুনঝুন শব্দ হচ্ছে। হ্যাঁ, মোচার নিচে পায়েল। আমি খুলে ফেলছি, ওয়েট। বাবা, মোজার নিচে পায়েল? প্রীতম আর নিঝুম আস্তে আস্তে পা টিপে টিপে বাসার ভেতরে প্রবেশ করলো, যাতে কেউ টের না পায়। প্রীতম রুমের ভেতরে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে দিল। হাঁপ ছেড়ে বাঁচলো। মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে। প্রীতম ফিসফিস করে নিঝুমের উদ্দেশ্যে বলল, কোনো রকম শব্দ করবেন না। আর এটা আমার রুম, আজকে রাতে এখানেই থাকবেন। নিঝুম কান্না ভেজা ফাঁপা ফাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কোথায় থাকবেন? আমি কোথায় থাকবো মানে? আমিও রুমে থাকবো। আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায়। হাজার হোক আপনি আমার অতিথি, অপ্রত্যাশিত অতিথিও বলতে পারেন। অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ আমায় পাপ দিবে। না না, আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। এমনিতেই আপনায় অনেক বিরক্ত করছি। বিরক্ত করেননি, ঝামেলা জড়াইছেন। বাবা মা টের পেলে কি হবে সেটা আল্লাহই জানে। আচ্ছা, আপনি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন। প্লিজ কান্না থামান। হুম। কি আপনি মনে হয় অনেক ক্লান্ত। আপনি কি পর্দা করেন? পর্দা করলে বোকরা, হিজাব এসব চেঞ্জ করার দরকার নেই। না, চেঞ্জ করব, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমার খুব ক্লান্ত লাগছে, আমি সোফায় শুয়ে পড়ছি। আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে। হুম। আর শুনেন, সকালে কেউ দরজা নক করলে দরজা খুলবেন না। দরজা নক করলে আপনি ওয়াশরুমে চলে যাবেন, আর আপনার ব্যাগটাও খাটের নিচে রেখেন। আচ্ছা। কোনো মেইলি জিনিসপত্র রুমে রাখবেন না ভুলেও, সব ব্যাগে গুছিয়ে রাখেন। কালকে সকালে চলে যাবেন কিন্তু। দেখতে তো পাচ্ছেন কত রিস্ক। হুম, চলে যাব। আমার বউ তার বাপের বাড়ি গেছে, কালকে দুপুরে চলে আসবে। এসে যদি আপনার এই রুমে দেখে তাহলে একদম খুন করবে। কি আপনার বউ আছে? কেন, আমার বউ থাকা কি অস্বাভাবিক কিছু? না, সেটা বলিনি। যাই বলেন, যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন। আমার খুব ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। রাত প্রায় 3টা বেজে গেছে, সকালে উঠে আবার অফিসে যেতে হবে। নিঝুম ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। প্রীতম সোফায় বসে পড়ল। লোকটা কত ভালো, আমার জন্য কত রিস্ক নিল। এমন ভালো মানুষ এই যুগে আছে? লোকটার ভেতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই। এইসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে জামা কাপড় বের করে বোরখা, হিজাব, হাত মোজা, পা মোজা সব খুলে ব্যাগের ভেতরে রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকেই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিল। খুব ক্ষুধা পেয়েছে। কালকে দুপুরে ভাত খেয়েছে, এখন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেয়নি। আবার খুব কান্না পাচ্ছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কান্না করলেই বুকের ভেতরটা হালকা হতো। এমনটা হবে নিঝুম কখনো ভাবতেও পারেনি। আজকের এই রাতটা হয়তো কখনো ভুলতে পারবে না। বুকের ভেতর দাগ কেটে থাকবে। লোকটা কালকে বউ দুপুর সকালে চলে আসবে। সকালে চলে যেতে হবে, কিন্তু কোথায় যাবে? তার জন্য যে সব দোয়ার বন্ধ। প্রীতমের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই যে শুনছেন? বেশি জোরেও কথা বলা যাবে না। আবার বলল, এই যে শুনছেন, একটু উঠেন প্লিজ। ধর, উনি উঠছেই না। এইটুকু সময়ের ভেতরে এত গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। না, এভাবে উঠবে না উনি, অন্য পন্থা অবলম্বন করতে হবে। প্রীতমের পায়ের কাছে গিয়ে পায়ের তলায় হালকা করে সুড়সুড়ি দিল। প্রীতম সাথে সাথেই হকচকিয়ে লাফিয়ে উঠল। এই কে কে? আমি নিঝুম। কিছুটা বিরক্তির ভাব নিয়ে বলল, ও আপনি? এতক্ষণ তো বোরকা হিজাব পরা ছিলেন, তাই চিনতে পারিনি।
খুব বিরক্ত হচ্ছেন তাই না? জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি, এখন পর্যন্ত একটু পানিও মুখে দেইনি। ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না, যদি কিছু খেতে দিতেন। মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে, চোখগুলো ফুলে গেছে, নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু। কি মায়া মেয়েটার ভেতরে, এত মায়াবী মানুষ কি করে হয়? খুব মায়া হলো মেয়েটার প্রতি। আচ্ছা আপনি বসুন, আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি। হাঁপ ছেড়ে বাঁচল নিঝুম। না, লোকটা খুব বেশি ভালো। কি ধৈর্য! জগৎটা এত বেশি বৈচিত্র্যময় কেন? কিছু কিছু মানুষ নর্দমায় ময়লা আবর্জনার চেয়েও খারাপ, আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো। নিঝুমের ভাবনায় ছেদ হয় প্রীতমের ডাকে। কি ভাবছেন এত? মনে হচ্ছে ভাবতে ভাবতে কবি বা সাহিত্যিক একটা কিছু হয়ে যাবেন। নিঝুমের এত কষ্টের মাঝেও হাসি পেল। বাহ, লোকটা তো বেশ মজার। এত বিরক্ত করলাম তাও কি সুন্দর করে কথা বলে। নিঝুম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলল, কবি বা সাহিত্যিক কিছুই হওয়ার আশা নেই, আপাতত পেট ভরে খেলতে পারলেই চলবে। এই নিন, পেট ভরে খান। খুব ক্লান্ত তো আপনি, গায়ে কথা বলার শক্তিও মনে হয়নি। একদম দুই এক না খেয়ে থাকলে কারোর কথা বলার শক্তি থাকে না। এগুলো কি এনেছেন? কেন? ফল এনেছি, এসব খেলে কথা বলার শক্তি হবে। আসলে সারাদিন পর এগুলো খেলে বমি করে দেব, আর এখন এগুলো খাওয়ার রুচি নেই। আমি ভাত খাবো, ভাত এনে দিতে পারবেন? হায় রে আল্লাহ, আচ্ছা এনে দিচ্ছি। আজকে সারা রাতই সজাগ থাকতে হবে। নিঝুম আর কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। প্রীতম পা টিপে টিপে আবার ড্রয়িং রুমে গেল। কি যে বিপদে পড়লাম, ধুর। মেয়েটা এমন অসহায়ভাবে বলে ফিরিয়েও দিতে পারিনি। এই যে নিন, পোলাও আর মাংস। আমি তো এগুলো খেতে পারবো না। পোলাওতে তো অনেক তেল, আর মাংস খেতে পারবো না। আমার অ্যালার্জির প্রবলেম আছে। সারাদিন পর এত তৈলাক্ত পোলাও খেলে বমি করে দেব, আর একবার যদি বমি শুরু হয় সারাদিনেও থামবে না। আপনার ফ্লোর বমিতে ভেসে যাবে, তার চেয়ে ফল খাওয়াই ভালো ছিল। এই স্টপ স্টপ। আমি আপনার জন্য কি করবো বলেন? এইটাই প্রবলেম, ওইটাই প্রবলেম। আসলে আপনি নিজেই একটা প্রবলেম। নিঝুম মাথা নিচু করে ফেলল। লোকটাকে কত ভালো ভাবছিলাম, মাত্র কি বাজেভাবে কথাগুলো শোনালো। থাক, এমন বিরক্ত করলে সবাই কথা শোনাবে। আমি নিজেই একটা প্রবলেম। আপনি অনেক বিরক্ত করছি, অনেক উপকার করছেন। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি কিচ্ছু খাবো না, ক্ষুধা চলে গেছে। মেয়েদের এই স্বভাবই একটা কিছু বললেই ব্লা ব্লা করে সব ভাষায় দেয়। সরি, ওভাবে বলা আমার ঠিক হয়নি। আপনি বসুন, আমি ভাত আর ডিম ভাজি নিয়ে আসছি। বলছি তো খাবো না। দেখেন, বিপদে পড়লে সব রকম কথা সহ্য করতে হয়, আর আপনি যদি না খান তাহলে আপনার এখন আবার রাস্তায় রেখে আসবো। ব্ল্যাকমেইল করছেন? ব্ল্যাকমেইল ইমেইল কিছুই করছি না। চোখ মুছুন, আমার রুমে বসে কাঁদা যাবে না। প্রীতমের একটু রাগী সুরে বলল, কি কান্না থামাতে বলছি কিন্তু। নিঝুম ভয় পেয়ে গেল, চোখ মুছে চুপচাপ বসে রইল। এই যে শুনুন, ডিম ভাজি করে আনতে হবে, আসতে একটু লেট হবে। দরজা বাইরে দিয়ে সিটকেনি লাগিয়ে দিলাম। ডিম আর ভাতে তো কোনো প্রবলেম নেই। না। প্রীতম মনে মনে খুব বিরক্তি করলেও হচ্ছে, মেয়েটার সামনে তেমন বিরক্ত ভাব প্রকাশ করলো না। বাসা থেকে পালিয়ে আসে, অথচ কোথায় যাবে কোথায় খাবে তা জানে না। যত্তসব। লাইফে কখনো রান্না করে যায়নি, আর আজকে কোথাকার এক মেয়ের জন্য ডিম ভাজতে হবে। নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। রান্নাঘরে কোথায় তেল কোথায় লবণ কিচ্ছু জানি না। রান্নাঘর থেকে কিসের যেন শব্দে ঘুম ভেঙে গেল প্রীতমের মায়ের। রান্নাঘরে গিয়ে যেন ভূত দেখার মতো চমকে গেল। তার ছেলে রান্নাঘরে, তাও আবার এত রাতে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। যে ছেলে জীবনে কখনো রান্নাঘরে আসেনি, সে আজ এত রাতে রান্নাঘরে ডিম ভাজে। আচমকা কারোর ডাক শুনে পেছনে ফিরে প্রীতম অপ্রস্তুতভাবে মুখে একটু হাসি টেনে বলল, আমু তুমি? বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি তো। কেন, কি হয়েছে? তুই এত রাতে রান্নাঘরে? বাসায় ফিরলি কখন? একটু আগে ফিরছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। আর পোলাও মাংস সব খেতে ইচ্ছে করছিল না, হঠাৎ ডিম ভাজি আর ভাত খেতে ইচ্ছে করছে, তাই রান্নাঘরে আসলাম। প্রতিদিন আমায় ডাকিস, আর আজকে আমার ঘুমের কথা চিন্তা করছিস, কাহিনী কি? আমু তুমি ঘুমাও, আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। তুই ডিম ভাজি আর ভাত নিয়ে রুমে যাচ্ছিস কেন? আম্মু হয়তো প্রশ্ন করো না তো, একা একা টেবিলে বসে খেতে ভালো লাগে না। এবার খুব বিরক্ত হচ্ছে প্রীতম। ইচ্ছে করছে মেয়েটাকে এখন নিয়ে আবার রাস্তায় রেখে আসতে। রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল, জানালা সব বন্ধ করে দিল। যাই হোক, মেয়েটার বুদ্ধি আছে, ওয়াশরুমে চলে গেছে। অদ্ভুত তো, মেয়েটা ওয়াশরুমেও নেই। এটা মেয়ে নাকি আবার ভূত পেতনি? হে আল্লাহ, রক্ষা করে। প্রীতমের চোখ গেল ব্যালকনির দিকে।
নিঝুম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না বিলাস করছে। জ্যোৎস্নার রাত নিঝুমের খুব ভালো লাগে। মেয়েটা আনমনে দাঁড়িয়ে কিভাবে এত আহ উনি কি শান্তিতে জ্যোৎস্না বিলাস করছে, যা আল্লাহ রক্ষা করছে। ভূত পেতনি কিছুই না। যে শুনছেন? হ্যাঁ, আপনার আম্মু সজাগ হয়েছে তাই না? প্রীতম একটু ব্যঙ্গ সুরে বলল। হ্যাঁ তাই, দেখলেন তো কত ডেঞ্জারাস আমার আম্মু। আপনার জন্য কতগুলো মিথ্যে কথা বলতে হলো। শুনলাম তো। আমার বউয়ের থেকেও ডেঞ্জারাস। কোনো রকম জানতে পারলে আপনায় তো খুন করবেই। আমারও রেহাই নেই। হাত পা ভেঙে আমায় চৌরাস্তার মোড়ে বসায় রাখবে। আমার শ্বশুর খুব পাওয়ারফুল মানুষ, এত চাপ আর নিতে পারছি না। নিঝুম এইসবের কথায় কোনো উত্তর না দিয়ে বলল, দেন, ভাত দেন। হ্যাঁ এই নিন, খেয়ে আমায় উদ্ধার করেন। এই আপনি আবার কাঁদতেছেন? বললাম না আমার রুমে কান্নার নিয়ম নেই। আমার বউ যখন কান্না করে তখন পাশের রুমে পাঠিয়ে দিই আর বলি কান্নাকাটি শেষ করে রুমে এসো। নিঝুম ভাতের প্লেটে হাত দিয়ে বেলকনির ফ্লোরে হাঁটু ভাঁজ করে খেতে বসে পড়ল। এই যে মিস, কি করছেন এসব? আমার রুমে যথেষ্ট জায়গা আছে, টেবিল আছে। টেবিলে বসতে অ্যালার্জি থাকলে খাটে বসে খান। টেবিলে অ্যালার্জি মানে? না, আপনার তো সব কিছুতে অ্যালার্জি, তাই বললাম আর কি। নিঝুম আর কোনো কথার কান না দিয়ে ফ্লোরে বসেই খাওয়া শুরু করেছে। এমনভাবে খাচ্ছে মনে হয় 7 দিনের অনাহারি। এই আস্তে খান, গলায় ভাত আটকাবে তো। আপনি এত আনরোমান্টিক কেন? নিঝুমের এমন প্রশ্নে ভেবা জায়গা খেয়ে গেল প্রীতম। মানে আবার কি? লবণ ছাড়া ভাত খাই কিভাবে বলুন? আর যারা লবণ খায় না তারা আনরোমান্টিক। আমি লবণ খাই না, আপনার কে বললো? আপনি লবণ খেলে আমার জন্য লবণ নিয়ে আসতেন। তৈলাক্ত পোলাও খালি পেটে খাওয়া যায় না, মাংসে অ্যালার্জি, এগুলো সব জানেন। আর লবণ খাওয়া শরীরের জন্য ভালো না, এটা জানেন না? হ্যাঁ জানি, তরকারিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া উচিত, যাতে ভাতে কাঁচা লবণ না খেতে হয়, কিন্তু আপনি তো ডিমের লবণই দেননি। প্রীতম খানিকটা লজ্জা পেল। ইস রে, সরি, আমি কখনো ডিম ভাজিনি, তাই এত সব খেয়াল ছিল না। জীবনের প্রথম ডিম ভাজিতেই ফেল। কি ফেল মানে? ফেল মানে হলো ডিমটা ঠিক মতো ভাজতে পারেননি। হয়েছে হয়েছে, আপনার ভাগ্য ভালো যে আমি আপনার জন্য ডিম ভাজি করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। একটু লবণ এনে দেবেন? আমি এখন ডাইনিং রুমে যেতে পারবো না, লবণ ছাড়াই খান কষ্ট করে। আচ্ছা, আপনি আনতে পারবেন না লবণ, তাই না? তাহলে আমি গিয়ে লবণ নিয়ে আসি। হোয়াট ননসেন্স! আপনি কি চান বলুন তো? আমি বাসা থেকে বের করে দিই, এটা চান? আমি এটা কখন চাইলাম? আমি তো জাস্ট লবণ চাইছি। ফাজলামি করেন? সুযোগ দিচ্ছেন? আজব, আমি কি সুযোগ দিলাম? আজব, আমি কি ফাজলামি করলাম? লবণ এনে দিবেন নাকি আমি যাব? বাহ, ভালোই ব্ল্যাকমেল করেন। প্রীতম আবার ড্রয়িং রুমে গেল। এত রাতে বারবার ডাইনিং রুমে রান্না করে দেখলে আম্মু আব্বু ভাববে আমি পাগল হয়ে গেছি। আর মেয়েটা কি বিচ্ছু, কি যে আজাইরা ঝামেলায় পড়লাম। প্রীতম আবার বিরক্ত হয়ে বলল, এ নিন লবণ। ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে লবণ ছাড়া, বাকি অর্ধেক খেতে আবার লবণ লাগবে। জানি আপনি বিরক্ত হচ্ছেন, আপনি তো বললেন বিপদে পড়লে সবার সব রকম কথা সহ্য করতে হয়। বিপদে আপনি পড়েননি, বিপদে আমি পড়েছি, তাই আপনার সব রকম কথা সহ্য করছি। হতে পারে বিপদে যখন পড়ছেন তখন পুরোপুরিই পড়েন। পানি নিয়ে আসেন, আর এই অল্প ভাতে আমার পেট ভরে না, আরও ভাত নিয়ে আসুন, ডিম লাগবে না। এই কি শুরু করছেন আপনি? আমি কি সারা রাত রুম টু ডাইনিং রুমে ডিউটি করব? আমার কি দোষ? আপনি কি পানি ছাড়া ভাত খেতে পারেন নাকি? প্লিজ চুপ করুন। রাত 4টা বেজে গেছে, প্রায় সকালে কোনো রেস্টুরেন্টে থেকে খেয়ে নিন, এখন আর ভাত খেতে হবে না। প্রীতম রুমে গেল পানি আনতে। ধুর, জগে পানি নেই। এই যে পানি না খেয়ে পারবেন না, রুমে জগে পানি নেই, আমি আর ডাইনিং রুমে যেতে পারবো না। কী সব বলছেন? পানি ভাত সব লাগবে, আপনি যদি এনে দিতে না পারেন আমি গিয়ে আনবো। এই জন্যই মানুষের উপকার করতে নেই, রাস্তাই ভালো ছিল আপনার জন্য। দেখেন, আপনি আমায় যা বলেন আমি কিছু কেয়ার করব না, মাইন্ডও করব না, কারণ আমি বিপদে পড়ছি। আর আপনি না বললেন অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ পাপ দিবে। এটা কোন ধরনের আপ্যায়ন? যান যান, নিয়ে আসেন। কোন উটকো ঝামেলায় পড়লাম আবার। আর মেয়েটা কি ডেঞ্জারাস, রাস্তায় থেকে আনাটাই উচিত হয়নি। এই ভাত পানি নেন, সাথে লবণ আনছি। লবণে কমতি হলে আবার তো ডাইনিং রুমে যেতে হবে। এই তো বুঝছেন, ধন্যবাদ। আপনি আপনার ধন্যবাদ দিয়ে লবণ খান, আমি ঘুমাবো, প্লিজ আর ডাকবেন না। যথা আজ্ঞা, কিন্তু আপনার মোবাইলটা একটু দেন, একজনের কাছে ফোন দিব, আমার ফোনে ব্যালেন্স নেই। আমার ফোনেও ব্যালেন্স নেই। মিথ্যা বলেন না তো, দেন। প্রীতম বাধ্য হয়ে মোবাইলটা দিল। মেয়েটার কার নাম্বার যেন ফোন দিচ্ছে, কিন্তু বারবার মেয়েলি কণ্ঠ ভেসে আসছে।
আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। নিঝুমের ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। দুই চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়ছে। কার কাছে ফোন দিচ্ছেন? এত ফোনটা সুইচ অফ দেখাচ্ছে, তাও এত ট্রাই করে কি হবে? অনেক সময় কিছু হবে না, জেনেও কিছু কিছু কাজ আমরা বারবার করি। হয়তো জানি এটা আদৌ সম্ভব না, কিন্তু মনটা কেন জানি মানতে চায় না। ব্রেন বারবার সায় দেয় আর একবার করার জন্য। এই যে ফোনটা সুইচ অফ, কখন অন হবে কিনা জানি না, কিন্তু মন বলে আর একটাবার ট্রাই কর, যদি অন হয় একবার। আপনার এই সাহিত্যিক কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দয়া করে আমার ফোনটা দেন, ঘুমাবো। আর একটাবার ট্রাই করি প্লিজ। প্রীতম একটু হতাশ ভঙ্গিতে বলল, আচ্ছা করেন ট্রাই। আমি তো বিপদে পড়ছি, আপনার সব কথাই শুনতে হবে। হয়েছে, এই নিন আপনার ফোন। আচ্ছা একটা কথা বলুন তো, কার নাম্বার এতক্ষণ ফোন দিলেন? আপনার কাহিনীটা কি বলবেন? নিঝুম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কোনো কাহিনী নেই, আপনার ফোন তো দিয়ে দিলাম, এবার শুয়ে পড়ুন, আর ডিস্টার্ব করব না। আপনি ঘুমাবেন না? না, চোখ দুটি হরতাল ডাকছে, আজকে ঘুমাবে না। আপনি এমন আশ্চর্য রকমের কথা পান কোথায়? আশ্চর্য রকম কথা কি আবার? এই যে বললেন চোখে হরতাল ডাকছে। শোনেন, যে পাগল হয় সে বুঝতে পারে না যে সে পাগল হয়েছে, আর যে আশ্চর্য রকমের কথা বলে সেও বুঝতে পারে না যে তার কথার ভেতরে আশ্চর্য কিছু আছে। বাবা, কি সুন্দর উদাহরণ টানলেন। আপনার তো দেখছি বুদ্ধি ভরা মাথা। বুদ্ধি ভরা মাথা না, মাথা ভরা বুদ্ধি। ভাবছেন আমায় অপমান করবেন? আমি বুঝতে পারবো না। যাক, তাহলে ব্যাপারটা বুঝে গেলাম। আপনার মাথায় মিনিমাম কমন সেন্স থাকলে এত রাতে বাসা থেকে বের হতেন না। কেন বাসা থেকে বের হলে কি হয়? যা বলছি সহজভাবে বোঝার চেষ্টা করেন। কোথায় যাবেন কোথায় থাকবেন তা না ভেবে বাসা থেকে পালিয়ে আসলেন। সবই ভাবছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এই অবস্থা। মানে কিসের পরিস্থিতি শিকার বলেন তো? আপনার রহস্য কি? নিঝুম একটু ভাব নিয়ে বলল, কোনো রহস্য নেই, আমি তো জানি আপনি আমায় রিসিভ করতে যাবেন, তাই বাসা থেকে পালিয়েছি। প্রীতম মেজাজ খারাপ করে বলল, এই মেয়ে, এই আমি আপনার কখন রিসিভ করতে গেলাম? অদ্ভুত মেয়ে তো আপনি। মিয়ে মিয়ে করেন কেন? আমার নাম মিয়ে না, আমার নাম নিঝুম। আর আপনি আমাকে রিসিভ করতে না গেলে আমি আপনার বাসায় আসলাম কিভাবে? প্লিজ আপনি চুপ করবেন। আপনার বাসায় আনাটা আমার উচিত হয়নি, তা অনেক আগেই বুঝছি। আপনি রাস্তায় ভালো ছিলেন। আচ্ছা আমি চুপ, তবে যদি পারমিশন দেন আর একটা কথা বলবো। কি কথা? আসলে আমার রাস্তায় থাকতে একটুও ভালো লাগে না। ব্রেনের ভালো ডাক্তার দেখান, নয়তো কোনো মেন্টাল হসপিটালে ভর্তি হন। আচ্ছা ভেবে দেখবো। আমি ঘুমালাম, দয়া করে আমায় আর ডিস্টার্ব করবেন না। রাত প্রায় শেষ, এখন একটু ঘুমোতে দেন। প্রীতম সোফায় শুয়ে পড়ল। মনে মনে ভাবল, আমি এত বোকা কেন? একটা মেয়েকে নিজের রুমে জায়গা দিলাম, আবার তার জন্য খাট ছেড়ে সোফায় ঘুমোতে হবে। এত রাতে ডিম ভাজতে হয়েছে, আরো কত কি। এইসব ভাবতে ভাবতে প্রীতমের নিজের উপর রাগ হচ্ছে। আর মেয়েটা কি বিচ্ছু, কোনো কৃতজ্ঞতা তো নেই, উল্টো আমায় উল্টোপাল্টা কথা শোনায়। নিঝুম বেলকনিতে দাঁড়িয়ে গায়ে চাঁদের আলো মাখছে। নিঝুম ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে স্মৃতিচারণ করছে, আর চোখের জ্বর হয়েছে। চোখ মুছে খুব ফুলে গেছে, আর কাঁদতে পারছে না। কানে ইয়ারফোন গুঁজে গান শুনলে এখন মন্দ হয় না, সময় কেটে যাবে, কিন্তু ইয়ারফোন তো আনে নেই। ওনার কাছে এখন ইয়ারফোন চাইলে কষিয়ে চর মারবে। ইয়ারফোন ছাড়া গান শুনলে ওনার ঘুম ভেঙে যাবে। দেখি রুমে কোথাও ইয়ারফোন পাই কিনা। খাটের বিছানার নিচে, টেবিলের উপরে কোথাও দেখি না ইয়ারফোন। যাক, শেষ পর্যন্ত ড্রেসিং টেবিলের উপরে পাওয়া গেল। কানে ইয়ারফোন গুঁজে ফুল সাউন্ডে ইমরানের গান শুনতে কেন জানি খুব বেশি ভালো লাগে। চোখ ভরা পানি আর কানে ইয়ারফোন গুঁজে গান শোনা খারাপ লাগছে না। নিঝুম তাকিয়ে দেখে প্রীতম অগ্নিমূর্তি হয়ে তার দিকেই তাকিয়ে আছে। লোকটার চোখে স্পষ্ট রাগের চিহ্ন। ওর দিকে চোখ লাল করে চেয়ে আছে। নিঝুম কিছু বুঝে ওঠার আগেই ওর হাত থেকে ফোন আর ইয়ারফোন টান দিয়ে নিয়ে গেল। নিঝুম বিস্মিত হয়ে গেল। এই বের হন আমার রুম থেকে। কি চান আপনি বলুন? আপনি এত বেয়াক্কেল কেন? মাথায় কি কোনো সেন্স নেই? নিঝুম বিস্মিত চরম শিখরে পৌঁছে গেল। লোকটা অযথা কি খারাপ বিহেভ করছে? মানছি উনি আমার উপকার করছে, এজন্য এমন বিহেভ করতে হবে? খুব কান্না পাচ্ছে, আবার চোখে জল টলমল করছে। নিঝুম নিচু স্বরে বলল, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, চলে তো যাবই, রাতটা থাকতে দিবেন, কথা তো এমনটাই ছিল। প্রীতম রাগে কটমট করছে। না না, আপনি কোনো ভুল করেননি। আপনি শেষ রাতে ফুল সাউন্ডে গান বাজাচ্ছেন, সেই কখন থেকে জ্বালাচ্ছেন। এত করে বললাম যে এখন আমি ঘুমাবো, কোনো ডিস্টার্ব করবেন না, তা আপনি আপনার ইচ্ছে মতো কাজ করছেন। নিঝুম অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি তো ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম যাতে আপনার ডিস্টার্ব না হয়, কিন্তু
কিন্তু নিজুমের কথা শেষ হওয়ার আগেই প্রীতম ওকে থামিয়ে দিল। ইয়ারফোন দিয়ে গান শুনলে তার সাউন্ড আমার কানে কিভাবে গেল? এত রাতে গানের শব্দ শুনলে বাবা মা এবার সত্যিই ভাববে আমি পাগল হয়ে গেছি। শেষে বাকিটা জীবন আমার পাগলা গারোতে কাটাতে হবে। প্রীতমের চোখের পড়ল ইয়ারফোনের দিকে। এটা কি আপনার ইয়ারফোন? নিঝুম সংকুচিত কণ্ঠে বলল, না মানে আমার কাছে ইয়ারফোন নেই, তাই আপনার ড্রেসিং টেবিলের উপরে একটা ইয়ারফোন পেয়েছি, ওটা দিয়ে গান শুনছিলাম। প্রীতম এবার রাগের মাঝেও সত্যি খুব হাসি পেল। নষ্ট ইয়ারফোন দিয়ে ফুল সাউন্ডে গান শুনছেন তাই না? সেটাও একবার খেয়াল করলেন না? নিঝুম এবার সত্যি খুব লজ্জা পেল। আসলে আমি খুব ডিপ্রেশনে আছি তো, তাই খেয়াল করিনি। প্রীতম আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। নিঝুম নিজের কানে নিজেই খুব ছোট মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে গেছে। ভোর 8টা বেজে গেছে। প্রীতম তো এত বেলা পর্যন্ত কখনো ঘুমায় না। প্রীতমের বাবা প্রীতমের মাকে উদ্দেশ্য করে বলল, আপনার শাহজাদা পুত্র এখনো ওঠেনি? কালকে অনেক রাতে ঘুমিয়েছে, তাই হয়তো এখনো ঘুমাচ্ছে। প্রীতমের বাবা ব্যঙ্গ সুরে বলল, আপনার ছেলে অনেক রাত পর্যন্ত কি এমন শুভ কাজ করেছে? ও তো 11টা বাজে অফিস থেকে বের হয়ে আসছে। এই, তুই আমার ছেলেকে এভাবে বলছো কেন? ভালো হচ্ছে না একদম। হয়তো বন্ধু বান্ধবের সাথে কোথাও গিয়েছিল। অত রাতে বন্ধু বান্ধবের সাথে কিসের আড্ডা? দেখো প্রীতম, এখন আর ছোট নেই, ও এখন বড় হয়েছে। এখন ওর নিজস্ব স্বাধীনতা রয়েছে। দাও স্বাধীনতা, কোন একদিন দেখবা অপকর্ম করে বসে আসছে। আমার ছেলের উপর আমার বিশ্বাস আস্থা সব আছে। আমার ছেলে কেমন তা আমি জানি। হয়েছে, চুপ করো। ওকে নাস্তা খেতে রাখো। আজকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, জরুরি একটা মিটিং আছে। আচ্ছা তুমি বসো, আমি ওকে ডেকে আনছি। দরজা নক করার শব্দে ঘুম ভেঙে গেল প্রীতমের। চোখ জ্বলছে খুব, মোটে উঠতে ইচ্ছে করছে না। দরজা নক করেই যাচ্ছে। কালকে রাতের কথা মনে পড়তে লাফিয়ে উঠল। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, কি করবো এখন? মা বাবা কি ভাববে এসব জানলে? কত কষ্ট পাবে। কেউ কি আমার এই আজগুবি কথা বিশ্বাস করবে? এই, মরার ঘুম ঘুমাচ্ছিস নাকি? কতক্ষণ ধরে দরজা লক করছি। প্রীতমের মাথায় এত কিছু আসছে না। কি করবে এখন? মেয়েটা সজাগ থাকলেও হতো, এখন তো ডাকাও যাবে না। কি উটকো বিপদে পড়ল। মা আমি আসতেছি, যাও তুমি। আরে তুই দরজা খোল আগে। আমি ফ্রেশ হয়ে আসতেছি, যাও তুমি। দরজা খুলতে তোর সমস্যা কি? দরজা খোল, তোর চাঁদ মুখখানা দেখি। প্রীতম খাটের কাছে গেল। মেয়েটা বেহুশের মতো ঘুমাচ্ছে, নড়াচড়া করছে না। হে আল্লাহ, মরে গেল না তো আবার? কি রে, কি হয়েছে? কি করছিস তুই বল তো? ধুর, আম্মু বা দরজা খোলার জন্য এত জোর করছে কেন? প্রতিদিন তো ডেকেই যায়। প্রীতম কোনো উপায় না পেয়ে নিঝুমের পায়ের তলায় সুড়সুড়ি দিল। মেয়েটা তাও সজাগ হচ্ছে না। সত্যি কি মরে গেল? নাকের কাছে হাত নিয়ে দেখি নিঃশ্বাস নিচ্ছে। যাক, বেঁচে আছে তাহলে। কপালে হাত দিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়েটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে। মেয়েটাকে তো এই অবস্থায় ওয়াশরুমেও রাখা যাবে না। প্রীতম কোনো উপায় না পেয়ে সোজা কোলে করে খাটের নিচে শুইয়ে দিল। বিছানার চাদর ফ্লোরে ছোঁয়াছে করে দিল। তারপর দরজা খুলে দিল। এতক্ষণ কি করছিস? 10 মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রীতম ভয়ে রীতিমতো ঘামতে শুরু করলো। আরে আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে কি করছিস এতক্ষণ? এখনো ফ্রেশ হসনি? প্রীতম থতমত খেয়ে বলল, আম্মু এত জেরা করছো কেন? আমি কি এখন টয়লেটও যেতে পারবো না? তুই তো বললি ওয়াশরুমে গেছিস, আবার বলছিস টয়লেটে সমস্যা কি তোর? তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন? কালকে অনেক রাতে ঘুমাইছি, তাই খারাপ লাগছে। অনেক রাতে ঘুমাতে বলেছে কে তোকে? তুই নাকি 11টার সময় অফিস থেকে বের হয়েছিস। জানিস তো তোর বাবা কেমন, এত রাত পর্যন্ত বাইরে থাকা কি দরকার? জানি তো, বাবা খুব রাগী। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এত নার্ভাস দেখাচ্ছে কেন তোকে? আম্মু তুমি ইদানিং বেশি কথা বলো। তুমি গিয়ে নাস্তা রেডি করো, আমি আসছি। নবাবজাদা, নাস্তা অনেক আগেই রেডি। শোন বাবা, আজকে অফিসে একটা জরুরি মিটিং আছে, তোকে একটু তাড়াতাড়ি যেতে হবে। সে না হয় যাবো, যাও তো তুমি এখন। তোর প্রবলেম কি বলতো? বারবার যেতে বলছিস কেন? আরে আমার আবার কিসের প্রবলেম? ধুর। প্রীতম রীতিমতো ঘামতে শুরু করলো। কপালে আজকে কি আছে কে জানে। আর মেয়েটাও মরার মতো ঘুমাচ্ছে। বললো যে সকালে চলে যাবে, তা এখনো ঘুম থেকে উঠে না। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। এটা কেমন মঙ্গল? এই, তুই কি ভাবছিস? যা ফ্রেশ হ। এত বড় ছেলে, বিছানাটাও ঠিকভাবে গুছিয়ে রাখতে পারিস না। বালিশ একটা সোফায় আর একটা খাটে, বিছানার চাদর ফ্লোর পর্যন্ত ফেলে রেখেছিস। নিজের রুমটাও গুছিয়ে রাখতে পারিস না।
প্রীতম জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, কে বলছে আমি গুছাতে পারি না? তুমি যাও, দেখো 5 মিনিটের মধ্যে রুম পুরো ঝকঝকা ফকফকা করে ফেলবো। হয়েছে, তোর আর বকাঝকা ফকা ফকা করতে হবে না। তুই দ্রুত ফ্রেশ হয়ে খেয়ে অফিসে যা। বললাম না জরুরি মিটিং আছে, কানে যাচ্ছে না নাকি? আম্মু, এই বয়সে তোমার কাজ করা একদম ঠিক না, এখন রেস্ট নেওয়ার বয়স। তোমার গুছাতে হবে না, আমি গুছাচ্ছি। বাবা, আমার ছেলের মাথায় এত জ্ঞান হলো কবে থেকে? এতই যদি আমার কথা ভাবতি তাহলে বিয়েটা অন্তত করতি। আম্মু, বিয়েটি ওসব আমায় দিয়ে হবে না। ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে বসে আছিস, ওসব গুন্ডামি বাড্ডে। মেয়েটা তো তোকে ছেড়ে দিয়ে বিয়ে আছে। প্লিজ আম্মু, পুরনো কথা তুলো না। নিঝুমের কিছুটা হুঁশ ফেরে, চোখ মেলে ঠিক বুঝতে পারে না সে যে কোথায় আছে। রাতে তো খাটে ছিল না, কিছু ভাবতে পারছে না। প্রচণ্ড মাথা ব্যথা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। প্রীতম নিজেই বিছানা গুছাতে শুরু করলো। প্রীতমের মা প্রীতমকে উদ্দেশ্য করে বলল, বাহ, আমার ছেলেটা তো দেখি খুব লক্ষ্মী হয়ে গেছে। প্রীতম বিড়বিড় করে বলল, এমন সিচুয়েশনে সবাই লক্ষ্মী হয়। কি বলছিস বিড়বিড়িয়ে? কই কিছু না। নাস্তার টেবিলে বসে ওয়েট করছে প্রীতমের মা। ছেলেকে ডাকতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেছে, এদের আর সময় জ্ঞান হলো না। শেষ পর্যন্ত মা ছেলেকে আমাকে ডাকতে যেতে হবে। তোমাদের প্রবলেমটা কি বলো তো? ছেলেকে ডাকতে এসে নিজেই নিখোঁজ হয়ে গেলে, আজকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, আর তোমরা মা ছেলে গল্প শুরু করলা। আব্বু ঠিক বলছো, আম্মু এসে গল্প জুড়ে দিছে। সে কখন থেকে বলছি তুমি যাও, আমি ফ্রেশে আসছি। তা আম্মু আমার কথা শুনলেই গল্প করেই যাচ্ছে। আমি গল্প শুরু করছি? আমি তো তোকে সেই কখন থেকে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বলছি, তুই তো বিছানা গুছাচ্ছিস। দেখলা তোমার ছেলে হুদাই আমায় দোষ দিল। আমি কি বললাম? যেমন মা তেমন ছেলে। বাবা আর ছেলে মিলে ভালোই আমার দোষ দিচ্ছিস, আর কখনো যদি তোর হয়ে সুপারিশ করছি। এই চুপ করো, চলো, ও ফ্রেশ হয়ে আসবে। তুমি এখানে থাকলে মা ছেলে ঝগড়া ছাড়া আর কিছু হবে না। প্রীতম মনে মনে ওর বাবাকে অসংখ্য ধন্যবাদ দিল। বাবা ঠিক সময় এসে রক্ষা করছে, হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু এই মেয়েটাকে নিয়ে কি করব? এ কোন বিপদে পড়লাম? ভাবলাম রাত পোহালেই মেয়েটা চলে যাবে, কিন্তু এখন মেয়েটা জ্বরে অসুস্থ হয়ে পড়ে আছে। প্রীতম দরজা লাগিয়ে খাটের নিচে তাকিয়ে দেখে মেয়েটা এখনো সেইভাবেই আছে। এখনো হুঁশ ফেরেনি, মেয়েটার তো হুঁশই নেই। এখন কি করব আমি? অফিসেও যেতে হবে, আর ডাক্তারের কাছে কিভাবে নিব? বাসায় ডাক্তার আনা যাবে না, মেয়েটাকে রুমে রেখে অফিসে যাব কিভাবে? জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, ফ্লোরে আরো ঠান্ডা লাগবে। প্রীতম ব্যালকনিতে একটা চাদর বিছিয়ে নিঝুমকে খাটের নিচ থেকে বের করলো, পাজা কোলে নিয়ে বেলকনির চাদরের উপর শুইয়ে দিল। মেয়েটার ওয়েট বেশি হলে 37-38 কেজি হবে, হাইট 5 ফিট হবে মনে হয়। মেয়েটা কিসে পড়ে? ঠিকানা কোথায় কিছুই জানা হলো না। এমনও হুঁশ ফিরছে না কেন? রুমে জ্বরের ওষুধ আছে, হুঁশ না ফিরলে কিভাবে খাওয়াবো? মেয়েটার নাক মুখ সব ফুলে গেছে কান্না করতে করতে। কোথাও যাওয়ার জায়গা নেই, এই অবস্থায় চলে যেতে বলাটা ঠিক হবে না। এত পিচ্ছে একটা মেয়ে, কি সাহস! কোথায় যাবে, কি করবে কিছু জানে না, অথচ বাসা থেকে পালিয়ে আসছে। রাতে হয়তো খুব খারাপ ব্যবহার করে ফেলছে। ড্রয়িং রুম থেকে মায়ের ডাকে শব্দ পেয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা খেতে গেল। এই তোর তাড়াতাড়ি ফ্রেশ হওয়া? তোমরা এখনো খাওয়া শুরু করোনি? তোকে রেখে কখনো খেয়েছি নাকি? আমি কি বলছি খেয়েছো আমায় রেখে? আম্মু, আমি নাস্তা নিয়ে যাই রুমে, বসে খাবো। নাস্তা বেশি করে দিও। প্রীতমের মা অবাক হয়ে বলল, নাস্তা রুমে বসে খাবি কেন? জোর করেও তো বেশি করে খাওয়ানো যায় না, আর আজকে বেশি নাস্তা চাইছিস? উফ আম্মু, অফিসের একটা ফাইল রেডি করতে হবে, কালকে রাতে রেডি করতে পারিনি। খেতে খেতে ফাইলটা রেডি করে ফেলবো। কালকে অত রাতে খেতে ইচ্ছে করেনি, তাই খাইনি, শুধু একটা ডিম খেয়েছি, ক্ষুধা লাগছে তো। প্রীতমের বাবা প্রীতমকে উদ্দেশ্য করে বলল, যা, তুই ফাইল রেডি কর, নাস্তা রুমে নিয়ে যা। তোর মা তো সবসময় 2 লাইন বেশি বোঝে। কি? আমি 2 লাইন বেশি বুঝি? না, তুমি 2 লাইন কম বোঝো। এখন চুপচাপ খাও, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। প্রীতমের নাস্তা নিয়ে রুমে চলে আসলো। রুমের দরজা জানলা সব আটকে দিল। তারপর বেলকনিতে গেল, গিয়ে দেখে মেয়েটা এখনো জ্ঞান ফেরেনি। প্রীতম খুব টেনশনে পড়ে গেল। প্রীতম নিঝুমের পাশে বসে আবার নাকের কাছে হাত নিল। না, মেয়েটা শ্বাস নিচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও উপায় নেই। কপালে হাত দিয়ে দেখে জ্বরটাও কমেনি, বরং আগের চেয়ে বেড়েছে মনে হচ্ছে। কি নিষ্পাপ দেখাচ্ছে ওর মুখটা। পৃথিবীর সমস্ত মায়া, মুগ্ধতা, স্নিগ্ধতা যেন ওর মুখে নড়াচড়াও করছে না। বারান্দা থেকে দড়ি বেয়ে নিচে নামা যাবে, ওই পাশের বিল্ডিং বেয়ে আবার এখানে আসা যাবে, কিন্তু ডাক্তার কি বিল্ডিং বেয়ে রোগী দেখতে আসবে? ধুর, কি সব ছেলে মানুষই ভাবনা ভাবছি।
প্রীতমের হাতে একটু পানি নিয়ে নিঝুমের নাকে মুখে ছিটিয়ে দিল, তাও জ্ঞান ফিরছে না। আবার হাতে পানি নিয়ে মাথায় দিল একটু। এই তো মেয়েটা চোখ খুলেছে। প্রীতমের সত্যিকারের একটা ভাবনা ঘুচল। যাই হোক, জ্ঞান তো ফিরেছে। প্রীতম কিছু বুঝে ওঠার আগেই নিঝুম ওকে চাপটে জড়িয়ে ধরল। প্রীতম কি করবে বুঝতে পারছে না। এইটুকু মেয়ে এত শক্তি কোথায় পায়? প্রীতম চাইলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। নিঝুম ওর পায়ের সমস্ত শক্তি দিয়ে ওকে জড়ায় রাখছে। প্রীতমের বুকে মুখ গুজে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল নিঝুম। প্রীতম বুঝতে পারল মেয়েটা জ্বরের ঘরে এমন করছে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমায় কেন ঠকালে? এতটা প্রতারণা করতে পারলে আমার সাথে? একবারও ভাবলে না আমার কি হবে? তোমার জন্য ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কষ্ট দিছি, কেউ আমায় বুঝলো না, তুমিও আমায় বুঝলে না। এমনটা তো কথা ছিল না। তোমায় পাওয়ার জন্য সব হারালাম, কিন্তু তবুও তোমায় পেলাম না। এইসব বলতে বলতে নিচু প্রীতমের বুকে এলো পাথারি কিলঘুষি দিতে লাগলো।